আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের যে ক্লাসটি এবং আজকে যে ক্লাসের টপিক এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। আজকে আমরা শিখবো ইলজিক্যাল কম্প্যারিজন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে আর আমরা সেটা শিখবো মাত্র একটা ক্লাসে। এর বাইরে তোমার আর একটা ক্লাসও করা লাগবে না। আজকের ক্লাসটা করার পরে তুমি নিজেই অন্য কাউকে শিখাইতে পারবা, অন্য কাউকে পড়াইতে পারবা। মানে আজকে টপিকের উপরে আজকে তুমি মাস্টার হয়ে যাচ্ছ, নট স্টুডেন্ট। তুমি আর স্টুডেন্ট থাকবে না, এই টপিকের উপর আজকে কি হয়ে যাবা, টিচার হয়ে যাবা। চলো আমরা যেহেতু লাইভ ক্লাস, আমরা তোমাদের সবাইকে একটু যুক্ত হওয়ার জন্য সময় দিচ্ছি। সবাই যুক্ত হয়ে যাও। পরবর্তীতে তোমরা যারা হচ্ছে ক্লাসটা রেকর্ড করবা, লাইভ ক্লাসে যুক্ত হতে পারো না কোনো কারণে, তোমরা এই 2-3 মিনিট তোমরা একটু টানিয়ে নিও, ঠিক আছে? একটু এগিয়ে তুমি দেখো। অ্যান্ড 2-3 মিনিট তোমাদের সাথে একটু আড্ডা দিব। অ্যান্ড তোমরা কারা কারা যুক্ত হচ্ছ সেটা দেখবো। দেখতে দেখতে সবাই চলে আসো। আজকের আমরা দুর্দান্ত যে লাইভ ক্লাস নিচ্ছি সেই ক্লাসটা ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আজকের ক্লাসের পরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইলজিক্যাল কম্প্যারিজন থেকে যত প্রশ্ন আসছে সব প্রশ্ন সমাধান তুমি করতে পারবা। এমনকি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখান থেকে যত কঠিন প্রশ্ন করুক, যত জটিল প্রশ্ন করুক বা যত টেকনিক্যাল প্রশ্ন করুক না কেন, তোমাকে আটকানো পুরোপুরি অসম্ভব। এটা আমি তোমাকে কথা দিচ্ছি। ওকে ফাইন, আমরা সবাই চলে যুক্ত হয়ে যাই। অ্যান্ড তোমরা হচ্ছে গিয়ে সমাধান তুমি করতে পারবা এমনকি। ওকে ফাইন। নিমু সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপন সালাম দিয়েছো, কেমন আছো জিজ্ঞেস করছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা জিজ্ঞেস করছো ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। যারা জাহিদুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভীষণ ভালো আছে জাহিদ। ওকে। তারপরে হুমায়রা জান্নাত সালাম দিয়ে জিজ্ঞেস করছো ভাই কেমন আছেন? ভীষণ ভালো আছি। না, আজকের ক্লাসের টপিকটা কিন্তু খুবই দুর্দান্ত চমৎকার টপিক, তাই না? আমি এখান থেকে এখানে না দাঁড়াই, তোমরা হচ্ছে একটু দেখবা, যেহেতু ফুল ফ্লাওয়ার্স অ্যান্ড গার্লস কেন আসছে আসলে ভাই, কি বোঝাতে চাচ্ছেন, আজকে কি পড়াবেন? আজকে ঠিক এই স্লাইডটার মতোই আজকে টপিকটা অনেক সুন্দর। আমি তোমাকে কথা দিচ্ছি আজকের টপিকটি এত সুন্দর করে তুমি বুঝবা, অন্য কাউকে তুমি বুঝাইতে পারবা, ঠিক আছে? ওয়ান অফ দ্য বেস্ট মেন্টর তুমি হয়ে যাবা আজকের এই টপিকের উপরে তুমি। ওকে। আজকে লেট করি নাই তাইলে, হ্যাঁ। আহ, নাজ তুমি লেট করো নাই, ভেরি সুন চলে আসছো। প্রিয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম প্রিয়া। আরিয়ান আশিক সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আশিক। ওকে। আশিক তোমাকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়, ও আশিক মানে তো প্রেমিক, আর এখানে আছে প্রেমিকা। তো মজা করলাম, তোমার না, এটা অন্য কারো, ঠিক আছে? ওকে। শক্তি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মারিয়া আবার যুক্ত হয়েছে, সিলেটি কন্যা আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আর কে আছে? ওকে, সামিহা ভাইয়া কেমন আছেন? ভীষণ ভালো আছি সামিহা। তাহলে আমরা সবাই যুক্ত যেহেতু হয়ে গেছি, আমরা এখন ক্লাসটা শুরু করে দিতে পারি, রাইট? আমরা আসলে আমাদের আর লেট করাটা ঠিক হবে না। ওকে, তাহলে আমরা মূল ক্লাসে চলে যাব, মূল ক্লাসে আমরা চলে যাব। ওকে ফাইন। সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা সালাম দিচ্ছ সবাইকে একসাথে বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? এবং যারা যারা জিজ্ঞেস করছো ভাইয়া কেমন আছেন, ভীষণ ভালো আছি ইনশাল্লাহ ভাইয়া, তোমাদেরকে ভীষণ ভালো রাখতে চাই। এই অ্যাডমিশন সিজনটাতে দুর্দান্ত লাইভ ক্লাসে ভাইয়ার সাথে থাকো ইনশাল্লাহ, তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পথটা অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। ওকে ফাইন, আমরা ওকে। ফারি আজকে একটু লেট করে ফেলেছো, তারপর তোমার কমেন্ট আমি পড়লাম। ওকে, শুভ্র চক্রবর্তী, হ্যালো স্যার কেমন আছেন শুভ্র? আজকে একটু লেট করে ফেলেছো তোমরা, যদিও ক্লাস মিস করোনি, ক্লাস এখন শুরু হবে। ওকে ফাইন। নয়ন ভাই কেমন আছেন? ভীষণ ভালো আছি। এখন আমরা চলে যাব হচ্ছে কি মেইন ক্লাসে, ঠিক আছে? মেইন ক্লাসে আমরা চলে যাব। এইখানে আমরা একটু দেখবো কি কি আছে আমাদের এইখানে, হ্যাঁ। ওকে, আমরা পুরো প্রথমে শুরু করবো হচ্ছে কি, আমরা মেইনলি একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি, হ্যাঁ। এই টপিক থেকে বিগত বছরের প্রশ্নগুলো কেমন হয়েছিল সেইগুলো আমরা একটু শুরুতে দেখে নিব। তারপরে আমরা এই প্রশ্নগুলো নিজেরাই সলভ করতে পারবো। অ্যান্ড তুমি মানে খুব এত দ্রুত সময় অ্যান্সার করতে পারবা যে কান্ট ইমাজিন যে আসলে এত অল্প সময় অ্যান্সার করা যায়, এটা তুমি বিশ্বাসই করতে পারবা না। অ্যান্ড তোমরা যারা যুক্ত হয়েছে সবাই এটা অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। ওকে। সামির সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যারা সবাইকে মেনশন করছো, আর এই ক্লাসের পিডিএফটা যারা শেয়ার করবা তার আমরা কিন্তু দেখতে পারি যে যারা শেয়ার করছে, যারা শেয়ার করবে, শেয়ার করে পেজে মেসেজ দিলে ক্লাসটি, তারপর তোমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে যুক্ত হয়ে গেলে তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ওকে ফাইন। তাহলে তোমরা সবাই একটা কাজ করো, সবাই এটা কিন্তু দেখো, এটা ভাইয়ার বানানো কোনো প্রশ্ন না, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটি প্রশ্ন, খুবই রিসেন্ট, 15-16 সালে একটা আসা প্রশ্ন, তাই না? অ্যান্ড এইটাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। তোমাদের কাছে মনে হবে এত সিলি, এত ইজি প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসে? বিশ্বাস করবে, এগুলো আসে তো, আসছেও। তোমার সময় এই টপিক থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? সো মনোযোগ দাও, সর্বোচ্চ মনোযোগ দাও।
শান্তা, ওকে ফাইন, শান্তা লেট করে যুক্ত হয়েছো, ক্লাসটা শুরু করেছে মাত্র। সবাই 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 একটু অ্যান্সার করো, সবাই অ্যান্সার করা শুরু করে দাও। যে ভাইয়া সবাই অ্যান্সার করা শুরু করে দাও, আমি জাস্ট অ্যান্সার দেখতে চাই। 1 নাম্বার কোশ্চেন, একের একের কি হবে বলো, একের কি হবে? ওকে, একের কি হবে? ওকে, অ্যাজিরিবের ক্লাসের পিডিএফটা হোয়াটসঅ্যাপে গ্রুপে দেয় নাই? আচ্ছা, আমি এখনই দিয়ে দিচ্ছি। এখনই দিয়ে দিতে বলতেছি, হ্যাঁ দিয়ে দিবে, এখন দিয়ে দিবে তোমাকে। ওকে ফাইন, সবাই একটু অ্যান্সার করা শুরু করো। ওকে, একজন মানে মোটামুটি অনেকে অ্যান্সার বিহীন, তার মানে হচ্ছে কি এই টপিকটা অনেকের কাছে মানে আননোন, অপরিচিত, মানে অজানা, তাই না? অ্যান্ড আমি যেহেতু কোশ্চেনের অ্যান্সার পাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে আসলে আমার বেশিরভাগ শিক্ষার্থী এখানে যারা ক্লাস করছো এই টপিকটা হয়তো তোমরা ওভাবে পড়ো নাই। আর যারা অ্যান্সার করছো মিক্সড অ্যান্সার দিচ্ছ, কেউ এ দিচ্ছ, কেউ বি দিচ্ছ, কেউ সি দিচ্ছ, কেউ ডি দিচ্ছ, মানে সবাই মানে মন ঘোরা অ্যান্সার কেন দিচ্ছ তোমরা হয়তো নিজেরাও জানো না, হয়তো দুই একজন জানতে পারো কেন। ওকে, সহজ স্বীকারোক্তি, আমাদের সিলেটি কন্যা মারিয়া বললো যে পারি না ভাইয়া। ওকে, কোনো সমস্যা নেই, এই 10টা মিনিট সময় দেওয়া ভাইয়াকে, 10 মিনিট পরে তুমি পারবা না, তুমি আরেকজনকে পড়াইতে পারবা এই টপিকটা, অ্যান্ড বাংলাদেশের বেস্ট টিচার হিসেবে তুমি পড়াইতে পারবা। দেখো এখানে আমরা একটু চিন্তা করি তো, এখানে বলা হলো যে মাই ডগ, কি বলা হলো? মাই ডগ মানে আমার কুকুর ইজ হয় স্মার্টার, মানে স্মার্ট থেকে স্মার্টার মানে অধিকতর স্মার্ট, আরো বেশি স্মার্ট, বলি না ব্যাটার, মানে অধিকতর ভালো, ভালোর থেকে একটু ভালো। দেন কার থেকে? আমি যদি বলি উই, তার মানে মাই ডগ আমার যে কুকুরটা সেটা কি আমাদের থেকে ভালো। আচ্ছা দেখো তো ভাইয়া, এখানে তুলনাটাকে মানে সাবজেক্টকে ইজ এর আগে, ইজ যে ভার্ব, ভার্বের আগে যে থাকে সেই তো সাবজেক্ট, তুলনাটা কার সাথে হচ্ছে? কুকুরের সাথে না, মানে আমার কুকুর, এখানে সাবজেক্টটা কি? কুকুর, মাই ডগ। আর এখানে কি বলতো ভাইয়া, সব তো মানুষ, এক হচ্ছে কি উই মানে আমরা, ইউর মানে তোমরা, ঠিক আছে, দেয়ার্স বা দেয়ার, এখানে কোনটা সঠিক হবে এটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে যে তুলনা করা হয়েছে, এই তুলনাটা আমার সঠিক না, এই তুলনাটা আমার কি না, সঠিক না। তো সঠিকভাবে আমাকে কি করতে হবে? তুলনা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে যে আমার এই যে তুলনাটা বলতেছি এটা কিন্তু ইলজিক্যাল মানে অযৌক্তিক তুলনা, আমাকে একটা যৌক্তিক তুলনা করতে হবে। চলো আমরা এটা দেখে নিই, যৌক্তিক তুলনা কি, অযৌক্তিক তুলনা কি। চলো আমরা এটা টপিকটা শিখি, তারপর তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবা, তারপর তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবা। সো এই হচ্ছে কি তোমার কোশ্চেন, অ্যান্ড আমরা শিখবো তারপরে আমরা অ্যান্সার করবো, ঠিক আছে? চলো আমরা প্রথমে তুলনা কি জিনিস সেটা শিখে নিই। আচ্ছা, এইখান থেকে আমরা শুরু করতে পারি। দেখো তো, এটা হচ্ছে কি মেহজাবিন, এটা মেহজাবিন চৌধুরী না যে নাটক করে, উনি না, অন্য একটা মেহজাবিন, ঠিক আছে, অন্য একটা মেহজাবিন। যে এই মেহজাবিন ধরো তোমাদের কারোর একজন গার্লফ্রেন্ড রিসেন্ট, মানে কার হতে পারে এটা? ও মেহজাবিন নামে সুলতানা নামে একটা মেয়ে আছে, তোমাকে না, হ্যাঁ তুমি ছাড়া, তুমি ছাড়া, মেহজাবিন সুলতানা না, ও এখানে মেহজাবিন নামে ক্লাসও করতেছে, মোহনা বিশ্বাস। আচ্ছা, এই মেহজাবিনকে আমি ধরে নিলাম হুমায়ুন কবির যে ক্লাস করতেছে, হুমায়ুন, এই হুমায়ুনের গার্লফ্রেন্ড, ঠিক আছে, হুমায়ুন, এই হুমায়ুনের গার্লফ্রেন্ড হচ্ছে মেহজাবিন। তার গার্লফ্রেন্ডকে খুব ভীষণ রাগ করেছে, বুঝছো, হুমায়ুনের সাথে। রাগ করার পরে সে তাকে খুশি করার জন্য বলছে কি জানো, মেহজাবিন তুমি না ফুলের চেয়েও সুন্দর, তুমি ফুলের চেয়েও সুন্দর। আর যেহেতু সে ফুলের চেয়েও সুন্দর, তাকে অনেকগুলো ফুল দিল, ঠিক আছে, অ্যান্ড সেইগুলো দেখে খুবই খুশি হয়ে গেল। হুমায়ুনের প্রতি যা যা রাগ যা ক্ষোভ ছিল সব কিন্তু কি হয়ে গেল, একদম নিমিষেই ধুলোতে মিশে গেল। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে হুমায়ুন সাহেব যে কাজটা করলেন, মেহজাবিন কাকে বলতো, মেহজাবিনকে কার সাথে তুলনা করলেন? ফুলের সাথে। এখন দেখো তো মেহজাবিন তো একটা মানুষ, সো মানুষ কি ফুলের মতো হতে পারে? এটা কি যৌক্তিক? আমরা অনেক সময় বলি না, প্রিয়তমা বা প্রেয়সী বা শ্রেয়সী দেখে আমরা কি বলি, তুমি না চাঁদের চেয়েও সুন্দর। তো চাঁদ একটা বস্তু, আর যা প্রেয়সী বা প্রেমিকা সে কিন্তু মানুষ। তো মানুষের সাথে বস্তুর কখনো তুলনা হয় না। এই যে তুলনাটা করলা এটা কিন্তু অযৌক্তিক তুলনা করলা। এখন বল ভাইয়া, রিলেশন বা সম্পর্কটা টিকায় রাখার জন্য অযৌক্তিক তুলনা করছি, মানে যৌক্তিক না। এটা আমিও জানি যে আমার গার্লফ্রেন্ড সে ফুলের মতো সুন্দর না, ফুলের চেয়ে সুন্দর না, কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আমি একটা অযৌক্তিক তুলনা করছি, ঠিক আছে, সে নিজেও জানে। এখন কথা হচ্ছে কি, এখানে তোমার রিলেশনটা টিকিয়ে রাখার জন্য তুমি অযৌক্তিক তুলনা করলে তোমার রিলেশন টিকে যাবে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি টিকবে না। তো তোমাকে যে কাজটা করতে হবে যৌক্তিক তুলনা করতে হবে। তো তুমি বলতে পারো যে মেহজাবিন তুমি জানো, তুমি কিন্তু আমার যে এক্স ছিল না, ওই এক্স এর থেকে সুন্দর। ধরো তোমার এক্স এর নাম কি হতে পারে? প্রিয়া, ধরো কি প্রিয়া, তুমি কিন্তু প্রিয়ার চেয়েও সুন্দর, ঠিক আছে। এখন বলা হলো মেহজাবিন তুমি কি জানো, তোমার বান্ধবী শ্রাবন্তী আছে না, ওই শ্রাবন্তীর থেকেও তুমি সুন্দর। তো শ্রাবন্তী কি এটা মেয়ে,
তো একটা মেয়ের সাথে একটা মানুষের সাথে একটা মানুষের কম্পেয়ার করা যায়, তুলনা করা যায়, এটা যৌক্তিক। কিন্তু তুমি যখন বললাম মেহজাবিন তুমি ফুলের চেয়ে সুন্দর, ফুলের সাথে মানুষের কোনো কম্পেয়ার করা যায় না। ওকে বলতে পারতাম মেহজাবিন তুমি শ্রাবন্তীর চেয়ে সুন্দর, মেহজাবিন তুমি প্রিয়ার চেয়ে সুন্দর, ঠিক আছে, এই কথাগুলো বললে তখন একটা যৌক্তিক তুলনা হতো। কিন্তু এই যৌক্তিক তুলনা বাস্তব জীবনে করতে যায় না, তখন আবার তোমার কিন্তু সংসার টিকবে না। তখন বলবে কে, এই প্রিয়াটা কে, আবার তখন আবার ঘাটা শুরু হবে হিস্ট্রি। তুমি যদি বলে যে শ্রাবন্তী থেকে সুন্দর, তখন বলে শ্রাবন্তীটা কে, তখন কিন্তু তোমার সংসার ভাঙবে। অযৌক্তিক তুলনা তোমার সংসার জীবনে করবা, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নাই, ঠিক আছে? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তোমাকে যৌক্তিক তুলনা করতে হবে। সো এইখানে যে কাজটা করতে হবে, মেইন কনসেপ্টটা বুঝতে পারছো কিনা, যে এখানে বস্তুর সাথে বস্তু তুলনা করা যাবে, বস্তু প্লাস বস্তু, আমি এখানে লিখি মানে ভালো হবে। তাহলে বস্তুর সাথে বস্তু, বস্তু প্লাস বস্তু, এটা হচ্ছে যৌক্তিক তুলনা, তাই না? এখন মানুষ প্লাস মানুষ, মানুষ প্লাস মানুষ, এটা হচ্ছে যৌক্তিক, এইগুলো যৌক্তিক তুলনা। কিন্তু একটা মানুষের সাথে একটা বস্তু তুলনা করা এটা অযৌক্তিক, একটা বস্তুর সাথে একটা মানুষের তুলনা করা অযৌক্তিক, ঠিক আছে? বস্তু, ঠিক আছে, বস্তু প্লাস মানুষ, এগুলো হচ্ছে অযৌক্তিক, ঠিক আছে? এই যে তুমি ফুলের সাথে মেহজাবিনকে করলা, এটা অযৌক্তিক তুলনা করছো। তুমি জানো যে ভাইয়া বুঝেন না, সংসারটা টিকানোর জন্য করি আর কি, তো এটা করো, ভাইয়া তো না করছি না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা করা যাবে না। তখন বলতে হবে মেহজাবিন তুমি প্রিয়ার চেয়ে সুন্দর, তুমি শ্রাবন্তীর চেয়ে সুন্দর। কারণ প্রিয়া বা শ্রাবন্তী বা অন্য কোনো মেয়ের নাম আসলে বা অন্য কোনো মানুষের নাম আসলে তখন সেটা কি মানুষের সাথে মানুষের তুলনা, বস্তুর সাথে বস্তুর তুলনা, এটাকে আমরা বলি যৌক্তিক তুলনা বা লজিক্যাল কম্পারিজন। আর এখানে যে তুলনাটা দিলাম এটা কিন্তু ইলজিক্যাল, কি বলো, ইলজিক্যাল কম্পারিজন, মানে অযৌক্তিক তুলনা, ঠিক আছে? বলো কনসেপ্টটাকে ক্লিয়ার হইলো কিনা বলো। যারা বলতেছে মেহজাবিন আপনার জিএফ, দেখো ছিল কিনা। ওকে, এই মেয়েটা চিনা চিনা লাগছে, হ আমার সাথে দেখতে পারো হয়তো বা, ঠিক আছে? এখন কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া, যে যৌক্তিক তুলনা কি, অযৌক্তিক তুলনা কি, বুঝতে পারলা কিনা? আগে বুঝাইলাম যে আমাদের টপিকটাকে ইলজিক্যাল কম্প্যারিজন, ঠিক আছে, ইলজিক্যাল কম্প্যারিজন। এন্ড যৌক্তিক তুলনা কি এবং অযৌক্তিক তুলনা কি, এটা বুঝতে পারলা কিনা বলো। ভাইয়া মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি বরিশাল, হ্যাঁ এতটুকু বুঝলে হবে। ওকে ফাইন, ঠিক আছে। মেহজাবিন চৌধুরী বাড়ি কি বরিশাল? মেহজাবিন চৌধুরী, তাই না, বলে দিলাম। আর বাড়িটারি তোমরা খুঁজে নাও এগুলো, ঠিক আছে? তার মানে দেখো মূল কনসেপ্টটা কি, মূল কনসেপ্টটা হচ্ছে কি ইলজিক্যাল কম্প্যারিজন বলতে দুটি, দেখো এখানে গুরুত্বপূর্ণ বিষয়, দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা, ঠিক আছে? দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা বোঝায় সাধারণত, দুটো ভিন্ন সত্তা, ঠিক আছে? একটা ফুলের সাথে মানুষ, মানুষের সাথে চাঁদ, মূল কথা হচ্ছে একটা বস্তুর সাথে প্রাণী, এরকম। সো ইলজিক্যাল কম্প্যারিজনকে তুমি যদি লজিক্যাল কম্প্যারিজন রূপ দিতে চাও, তখন তোমার তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? তিনটা কাজ। একটা হচ্ছে কি পসেসিভের ব্যবহার করতে হবে, পসেসিভ, ঠিক আছে? আরেকটা হচ্ছে দ্যাট অফ অথবা দোজ অফ। চলো তাহলে ইলজিক্যাল যে কম্প্যারিজন, ইলজিক্যাল কম্প্যারিজন থেকে লজিক্যাল কম্প্যারিজনে যাওয়ার জন্য তোমার কয়টা কাজ? তিনটা কাজ। কয়টা কাজ বলো? তিনটা কাজ। একটা হচ্ছে গিয়ে পসেসিভ ব্যবহার করতে হবে, আর না হয় দ্যাট অফ অথবা দোজ অফ, এটা একসাথে শিখিয়ে দিব। এখন দেখো আমরা শিখে নিচ্ছি। এখানে বলা হলো যে মাই ফোন, কি বলা হচ্ছে? মাই ফোন। আচ্ছা এই মাই ফোনটা কি ভাইয়া? বস্তু। কি ভাইয়া? বস্তু, রাইট? মাই ফোন ইজ মোর এক্সপেন্সিভ দেন হার। দেখো এইখানে ইজ হচ্ছে গিয়ে কি ভার্ব, আর এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট। এটা কি বলো? সাবজেক্ট। তার মানে তুলনা কার সাথে হচ্ছে? সাবজেক্টের সাথে তুলনা হচ্ছে। সাবজেক্টটা কি? মাই ফোন, বস্তু, ঠিক আছে? এটা বুঝো। এখন এই দেনের পরে কি আছে? দেনের পরে আমরা বলি না যে বেটার দেন, ঠিক আছে? তো দেনের পরে যা আছে সেটা কি? হার। সে কি? একটি মেয়ে, তাই না? একটা মেয়ে। এখন বলো তো একটা, আর এটা কি লজিক্যাল? এটা কি লজিক্যাল বা যৌক্তিক? আমার ফোনটা তোমার থেকে এক্সপেন্সিভ। আমরা অনেক সময় কথাটা বলি যে ফোনটা যে ভেঙে ফেললি, ফোনটা যে ফেলে দিলি, ইফ তোরে মানে তোরে বিক্রি করে দিলে তো ফোনটা দাম হবে না, মানে তোর থেকে ফোনটা দামি। এগুলো আমরা বাস্তব জীবনে ইলজিক্যাল মানে অযৌক্তিক তুলনা করি আমরা, ঠিক আছে? এগুলো করি। কিন্তু কথা হচ্ছে কি একটা ফোনের সাথে একটা মেয়ের কি তুলনা করা যায়? কারণ এইখানে এটা হচ্ছে বস্তু আর এটা হচ্ছে প্রাণী বা মানুষ, তাই না? মানুষ। তো এই যে তুলনাটা, এটা কি? অযৌক্তিক। এটা কি? অযৌক্তিক। তাহলে যৌক্তিক তুলনা কি হবে? এইখানে দেখো বলা হলো মাই ফোন, এই যে দেখো মাই ফোন ইজ মোর এক্সপেন্সিভ দেন হার ফোন। এখন যৌক্তিক না যে এখানে দুইটা ফোন আছে? কয়টা ফোন আছে? দুইটা ফোন আছে। আরেকটা ফোন দাও তোমাকে, একটা সেকেন্ড।
ধরো এখানে দুটা ফোন আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি মাই ফোন, এটা আমার ফোন, আর এটা হচ্ছে কি তার ফোন। তখন তুমি দুইটা ফোনের মধ্যে কম্পেয়ার করতে পারো যে ভাইয়া আমার ফোনটা তার ফোনের থেকে এক্সপেন্সিভ, মানে বেশি টাকা দিয়ে কিনা, এটা কম, মানে বেশি টাকা দিয়ে কিনা, এটা কম টাকা দিয়ে কিনছে। তো এই ক্ষেত্রে মাই ফোন আর হার ফোন মানে কি তার মোবাইল, তো এখানে কিন্তু কম্পেয়ার করতে পারতেছো দুইটা মোবাইলের মধ্যে। তখন কিন্তু যখন আমি বললাম হার, মাই ফোন ইজ মোর এক্সপেন্সিভ দেন হার, তো এই হার কিন্তু কার সাথে তুলনা হইতেছে, যে ফোনের সাথে তুলনা হইতেছে হার, মানে মানুষের। এটা কি অযৌক্তিক? কিন্তু এখানে মাই ফোন আর হার ফোন, তো এখানে ফোনের সাথে ফোনের তুলনা হচ্ছে। এটা বুঝতে পারলা কিনা বলো? এখানে কিন্তু ফোনের সাথে ফোনের তুলনা, তো এইটা কি যৌক্তিক? এটা কি যৌক্তিক? এখন যৌক্তিক হইলেও এখানে একটু ঝামেলা আছে। এখানে কি আছে? একটু ঝামেলা আছে। ইমরান ভাই কি আছেন? হ্যাঁ, ইমরান ভাই তো আছেন, অবশ্যই আছেন, থাকবেন না কেন? এখন দেখো যে মাই ফোন, একটু খেয়াল করো এখানে যে ফোন শব্দটা আছে না, এইটা কিন্তু লজিক্যাল, যৌক্তিক, যে মাই ফোন, আমার ফোনটা ইজ হয় মোর এক্সপেন্সিভ, মানে অধিকতর এক্সপেন্সিভ, দামি, ব্যয়বহুল, দেন কার থেকে, যে হার ফোন, তার ফোনটা থেকে। এখন কথা হচ্ছে কি এখানে ফোন শব্দটা কয়বার আসছে? ফোন শব্দটা একই সেন্টেন্সে দুইবার আসছে। সো এটা কি আমরা বলি ইংরেজিতে পুনরাবৃত্তি। সো সেন্টেন্সের মধ্যে একই শব্দ দুইবার ব্যবহার করলে এটা ভালো দেখায় না, এটাকে আমরা ইংরেজি গ্রামারে একটা বলে রিডান্ডেন্সি। সো রিডান্ডেন্সি করা যাবে না, এটা একটা সেন্টেন্সের একটা সীমাবদ্ধতা। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, একই শব্দ দুইবার থাকার কারণে এই শব্দটা দ্বিতীয়বার লিখি না, না লিখে কি করি, যে হার আছে না, যে হার, এই হার না বলে এস দিলাম, হার্স। আমি যেরকম বলি না যে মাই কার, না বলে কি বলতে পারি, মাইন, মানে আমার, ঠিক আছে। বললাম ইউর ফোন, ইউর ফোন, সো ইউর ফোন না বলে আমি বললাম ইউরস, কি বললাম, ইউরস। এই যে এখানে এক্সট্রাটা এস দিলাম না, ওই এস দ্বারা বোঝাচ্ছে এটা নাউন, মানে ফোনকে বোঝাচ্ছে। সো এখানে যে হার্স এর এস দ্বারা বোঝাচ্ছে ফোন, ঠিক আছে। হার ফোনকে সংক্ষেপে লিখলাম কি, হার্স, ঠিক আছে। ইউর ফোনকে সংক্ষেপে লিখতে পারি ইউরস, ঠিক আছে। এখন এইখানে পুনরাবৃত্তি এড়ানোর জন্য, মানে ফোন শব্দটা দুইবার এড়ানোর জন্য এই হার ফোনকে আমরা কি লিখছি, হার্স লিখছি। তোমাদেরকে প্রণাউনে যে শীট দিছিলাম না, ওইখানে লেখা ছিল P4 মানে 1 নাম্বার সিরিয়াল, P1 P2 P3, অর্থাৎ ডাবল পসেসিভ যেগুলো ছিল। আমি তোমাদেরকে একটু দেখাই, যেখানে ডাবল পসেসিভ ছিল এখানে এইটা ইউজ করবা, হ্যাঁ, ডাবল পসেসিভটা ইউজ করবা। এই যে এখানে, এই যে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, দেয়ার্স। এখানে এই কম্প্যারিজন যখন হবে, বস্তুর সাথে যখন কম্প্যারিজন হবে, তখন তুমি এই যে P4 এ যেগুলো আছে না, এগুলো বসাবা। অ্যান্সার কোনগুলো হবে, এইগুলো হবে। মনে রাখবে সবসময়, এটা মাথায় রাখবা যে যখন বস্তুর সাথে তুলনা হবে তখন P4 অ্যান্সার কি হবে, P4 হয় মাইন হবে, আওয়ার্স হবে, ইউর্স হবে, হিজ, হার্স, ইটস। মানে দিন শেষে কি এটা এস থাকবে। তো এস বিহীন কে থাকবে, এস বিহীন থাকবে শুধুমাত্র মাইনটা শুধু এস বিহীন, আর সবগুলো ক্ষেত্রে কি পাবা, এস পাবা। তো এইরকম কম্পারিজন যখন করবা, সব দেশ শেষে দেখবা এস আছে কিনা, আওয়ার্স, ইউর্স, হিজ, হার্স, ইটস, দিয়ার্স, ঠিক আছে। এখন চলো আমরা দেখি কোশ্চেনটা কি ছিল। কোশ্চেনটা ছিল, দেখো কোশ্চেনটা ছিল মাই ডগ, আমার কুকুর, ইজ হয় স্মার্টার দেন। দেখো এখানে কম্পেয়ারটা, এখন তুমি অ্যান্সার করো। মাই ডগ হচ্ছে কি আমার সাবজেক্ট, ইজ ভার্ব, সো ভার্বের আগে যে আসছে কি, সাবজেক্ট, সে সাবজেক্ট। এখন সাবজেক্টটা কে, মাই ডগ, কুকুর, তাই না, একটা কুকুর একটা প্রাণী, কুকুর। এখন কুকুরের সাথে কুকুরের তুলনা হয়, মানুষের না কিন্তু। এখন তুমি কি বলবা যে আমার কুকুরটা আমাদের থেকে ভালো? না, এটা বলা যাবে না, তাই না, কারণ আমাদের থেকে ভালো হইতে পারে না, কারণ আমাদের সাথে কুকুরের যায় না, লজিক্যাল না, ঠিক আছে। আর ইউর কি বলতে পারবা, ইউর মানে তোমার। আচ্ছা, আসলে আমি যদি সেন্টেন্স লিখি যে মাই ডগ ইজ স্মার্টার দেন, আমি বলতে পারি কি যে ইউর ডগ, মানে তোমার কুকুরের থেকে, তাই না। সো ইউর ডগ বললে তো তখন ডগ দুই শব্দটা কয়বার আসতেছে, দুইবার আসতেছে, তখন বলতে হবে ইউরস, কি বলতে হবে, ইউরস। আমি যদি বলতে পারি যে আমার কুকুরটা স্মার্টার, মানে অধিকতর স্মার্ট তাদের কুকুরের থেকে, আমি বলতে পারি দেয়ার ডগ, তাদের কুকুর থেকে। সো দেয়ার ডগ, তো ডগ তাহলে দুইবার হয়ে যাচ্ছে, এখানে ডগ আছে, এখানে ডগ আছে। আমি কি বলতে পারি, এসটা তুলে দিয়ে দেয়ার্স, কি লিখতে পারি, দেয়ার্স। এখানে এই ডগ তুলে দিয়ে ডগের পরিবর্তে কি লিখলাম, এস দিলাম, দেয়ার্স। যেমন ইউর ডগের পরিবর্তে কি দিলাম, ইয়োর্স, ঠিক আছে। আমি বললাম হার ডগ,
হার ডগ। তো হার ডগ ডগ হলে কয়বার হয়ে যাচ্ছে? দুইবার। এখানেও ডগ, এখানেও ডগ। তো এখানে আমি কি বলতে পারি? জাস্ট এখানে হারের পরে একটা এস দিয়ে দিলাম। এই এসই বোঝাচ্ছে ডগকে, মানে এস একটা কি নাউন, ঠিক আছে, ডাবল পসেসিভ। তারপর এখানে কোন শব্দটা শেষে এস আছে বলো তো? দিয়ার্স। আমি বলতে পারতাম দিয়ার ডগ। তো দেয়ার ডগ হলে আমার ঠিক ছিল, কিন্তু ডগ যদি এটা অপশনে থাকতো তাও কিন্তু আমি এটা অ্যান্সার নিতাম, কারণ এখানে ডগ একবার আছে, এখানেও ডগ আছে, সেন্টেন্সের মধ্যে দুইবার ডগ হয়ে গেলে কি পুনরাবৃত্তি হয়। তো এই ক্ষেত্রে আমি কি করবো? ডগ না লিখে জাস্ট এটা লিখবো দিয়ার্স। কি লিখবো? দিয়ার্স। আর ইউর ডগ, আমার অ্যান্সার, আমার কি অ্যান্সার হতে পারে? ইউরস হতে পারে, দিয়ার্স হতে পারে, হার্স হতে পারে। কারণ কি? ইউর ডগ, আমার কুকুরটা তোমার কুকুর থেকে স্মার্টার, তাদের কুকুর থেকে স্মার্টার। হার, তার কুকুর থেকে স্মার্টার। হিজ ডগ, ঠিক আছে, বলতে পারি কি হিজ ডগ, তার কুকুরের থেকে কি স্মার্ট। তো এইরকম করে বলতে হবে, হ্যাঁ। তাহলে আমার এই কম্পারিজনটা কি হবে? লজিক্যাল হবে। কি হবে? লজিক্যাল হবে। কারা কারা পারছো? কারা কারা পারছো? ভাই কি ডেমো ক্লাস? হ্যাঁ ডেমো ক্লাস। হ্যাঁ ভাইয়া, বুঝছি বুঝছি। ওকে ফাইন, সবাই অ্যান্সার করো। ওকে ভাইয়া, দুটো ফোন তো একই মডেলের। দিয়ার্স, ভেরি গুড। এখন এই জিনিসগুলো বোঝার একটা সহজ সূত্র তোমাদেরকে বলে দিছি। দেখবা যেখানে এস থাকবে, কি থাকবে? এস থাকবে। এস থাকলে বুঝবা যে এই, আমি তো বলছি এইগুলোর ক্ষেত্রে যে P4 বসাবা। কি বসাবা? P4। এক কথায় বুঝো, এগুলো কিন্তু P4। দেখো P4 এর ক্ষেত্রে শুধুমাত্র এইখানে এটাতে শুধু এস নাই শেষে, আর বাকি সবগুলোতে দেখো এস আছে। সো আওয়ার্স মানে কি? আওয়ার কান্ট্রি হতে পারে, আওয়ার ডগ হতে পারে, আওয়ার ক্যাট হতে পারে, এনিথিং। ইউরস, হিজ, হার্স, ইটস, দিয়ার্স। এখানে মাইনের ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবা, মাইনের ক্ষেত্রেও হতে পারে, মাইন হতে পারে। মাইনের শেষে কি নাই? এস নাই, কিন্তু এটা P4 এর মধ্যেই পড়ে। তো এই ধরনের কম্পারিজনের ক্ষেত্রে P4 ইউজ করবা, যে এই যে প্রনাউন এই চারটা, এটা ইউজ করবা। ক্লিয়ার? এখন এটা তো আসছে, ঢাকা ইউনিভার্সিটি আসছে প্রশ্নটা। এখন তোমরা দেখো এটা পারো কিনা। এটা সেম প্রশ্নই কিছুটা বলা, এটা তোমরা অ্যান্সার করো, দেখো অ্যান্সার করতে পারো কিনা। মাই ফোন, মাই ফোন কে আমার সাবজেক্ট, মাই ফোন কে আমার সাবজেক্ট, কারণ ইজ হচ্ছে ভার্ব। সো ভার্বের আগে কে থাকে? সাবজেক্ট থাকে। তো আমার তুলনা করতেছে মাই ফোন, আমার ফোনের সাথে তুলনা করতেছে, মোবাইলের সাথে তুলনা করতেছে। কি? ইজ বেটার দেন শি, মানে আমার মোবাইলটা তার থেকে ভালো, মানে এটা মানুষের থেকে ভালো। আমার মোবাইলের সাথে কি মানুষের তুলনা হয়? হয় না। আর আমার মোবাইলটা কি? এটা তার, সেটা তো হার বলতে কি তার, কাকে বোঝাচ্ছে? তার থেকে ভালো, নাকি হার সেলফ, তার থেকে ভালো, মানে তার নিজের থেকে ভালো, নাকি হার্স, কোনটা হবে? আসলে মাই ফোন ইজ বেটার দেন, আমি বলতে পারি হার ফোন। কি বলতে পারি? হার ফোন। আমার ফোনটা তার ফোনের চেয়ে ভালো। আমার ফোনটা কি? তার ফোনের চেয়ে ভালো। এখন যে ফোন শব্দটা কয়বার আছে সেন্টেন্সে বলো তো? এই যে একবার আছে, আর এখানে একবার আছে, তাহলে এটা কি হলো? একই সেন্টেন্সে ফোন কয়বার হয়? দুইবার হয়। এটাকে বলে পুনরাবৃত্তি, ইংরেজিতে এটা সৌন্দর্য নষ্ট হয়। তো সেক্ষেত্রে গ্রামারিয়ানরা বলে কি, যে ফোন শব্দটা তুমি আর লিখো না, না লিখে এই যে হার লিখছো না, হারের পরিবর্তে একটা এস দিয়ে দাও, হ্যাঁ। তাহলে কি হলো? হার্স হয়ে গেল, P4 হয়ে গেল। কি হইলো? P4। তো P4 এ যে এস দিলা না, যে এস দিলা, এই এস দ্বারা বোঝাচ্ছে হার ফোন। এই এস দ্বারা কি বোঝাচ্ছে? হার ফোন। এখানে প্রথম যে নাউনটা আছে, এই নাউনের পুনরাবৃত্তি, ঠিক আছে। এখানে এস বলতে কি বোঝাচ্ছে? এস বলতে এখানে ফোন বোঝাচ্ছে। এখন কোনো কারণে এখানে ফোন না থেকে যদি পেন থাকতো, কলম থাকতো, বলতো মাই পেন ইজ বেটার দেন হার্স, এখানে এস দ্বারা তখন বোঝাইতো পেন, কলমকে বোঝাইতো। তুমি যে এখানে এস দিচ্ছ, এই এসটা হচ্ছে এইখানকার যে নাউনটা আছে না, এখানকার যে তোমার নাউন বস্তু আছে, ওই নাউনটাই সংক্ষিপ্ত রূপ এখানে। বুঝতে পারছো? একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি। বলো পারছো কিনা? এই তো সবাই পারতেছে। এখন যারা কিনা একদমই কিছু বুঝো না, মানে কিছুই বুঝো না, মানে একদম হয় না যে একদম কি বলে, আদরের, মানে বড় লোকের যে দুলাল টাইপের আছে না, ওদেরকে বলবো কি, তোমরা এস ছিল না, এস দেখো কোনটা শেষে এস আছে, এখানে এস আছে নাই, এস নাই কাটা, এখানে এস আছে নাই কাটা, এখানে এস আছে ইয়েস পাই গেছি, এখানে এস দেখবা শুধু, আর কিছু দেখা দরকার নেই, এস নাই কাটা। যারা দুলাল আছো কিছুই বুঝো না, আর যারা কিনা একদম বেসিকটা বুঝে বুঝে পড়তে চাও, একদম ডিটেলসে পড়তে চাও, ডিপলি বুঝতে চাও, তাদের জন্য ব্যাখ্যা। আর যারা কিনা জাস্ট কোনোরকম হইলেই হবে, এস দেখে মারো অ্যান্সার, ঠিক আছে। ওকে ভাই, আর কি আছে? উফ, বলা হলো মাই ওয়াচ, আমার ঘড়ি। কি? আমার ঘড়ি ইজ, এটা অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, এটা অ্যান্সার করো।
ওকে জি ভাই বুঝছি। ক্লাস কেমন লাগতেছে? মেহজাবিন সুলতানা, তোমাকে দিয়ে তো ক্লাসটা স্টার্ট হলো, আর ওই মেয়েটা কিন্তু তুমি না আবার, হ্যাঁ? ওকে, মানে আমি যখন ক্লাস করতেছিলাম তখন তোমার সাজ্জাদ ভাইকে বলতেছিলাম একটা মেয়ের নাম বলো তো। তো ও বলতেছে কি যে হঠাৎ করে মেয়ের নাম আপনি কি করবেন, আচ্ছা বলো না একটা মডার্ন মেয়ের নাম বলো। ও তখন ইনস্ট্যান্ট বলে যে মেহজাবিন, তো আমি মেহজাবিন লিখলাম আর কি। ওই দিক থেকে আসলে আমার দোষ না, দোষ হলে তোমার সাজ্জাদ ভাইয়ের দোষ। সাজ্জাদ ভাই যে ক্লাসে তখন ধরবো ভাইকে, ঠিক আছে? এই নাম কিন্তু আমার দেওয়া না। ওকে, আল্লাহ, সবাই দেখি এক পলকে অ্যান্সার দিচ্ছে, এক পলকে অ্যান্সার দিচ্ছে। তোমাদেরকে নিয়ে কি যে করি, মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তো তোমার 15টা প্রশ্ন অ্যান্সার করার জন্য তোমার 15 মিনিট থাকবে। আমার তো মনে হয় যে তুমি 5 মিনিটে 15টা প্রশ্ন অ্যান্সার করে ফেলবা। কি এক টেকনিক শিখালেন ভাই, অ্যাস দেখলে শেষ। অ্যাস, জাস্ট অ্যাস দেখে আমি অ্যান্সার দিয়ে দিব, হ্যাঁ? আচ্ছা, দেখো আমি বুঝাচ্ছি, তোমরা একটু আর একটু করো, হ্যাঁ, কোঅপারেট করো আমার সাথে। মাই ওয়াচ, আমার ঘড়ি। সো যে ঘড়িটা, হ্যাঁ, তো আমার ঘড়ি ইজ মোর এক্সপেন্সিভ দেন ইউ। সো আমার ঘড়িটা কি তোমার থেকে বেশি মূল্যবান? না, ঘড়ির সাথে কি মানুষের তুলনা হয়? হয় না। সো ইউটা কি কাটা যাবে, ইউর সেলফ মানে তোমার নিজের থেকে বেশি দামি। ইউর সেলফ মানে কি নিজের। তো এখানে এটা হচ্ছে না, এটা P5, তাই না? P5। আবার আমি বললাম আমার ঘড়িটা তোমার ঘড়ি মানে তোমার থেকে বেশি মূল্যবান। সো এটা কি P3। সো P3 কিন্তু হবে না, আমার হবে কি P4। এখন এটা আসলে হবে কি, মাই ওয়াচ ইজ মোর এক্সপেন্সিভ দেন ইউর ওয়াচ। কি এটা হবে না? বলো। মাই ওয়াচ মানে আমার যে ঘড়িটা, এটা ইজ মোর এক্সপেন্সিভ দেন ইউর ওয়াচ। তো এখানে ওয়াচ শব্দটা কয়বার আসছে বলো তো ভাইয়া? একই সেন্টেন্সে 2বার চলে আসে। তখন গ্রামারিয়ানটা বলে এটা সৌন্দর্য নষ্ট হয়। তুমি একটা কাজ করো, এই ওয়াচ শব্দটা এই নাউনটা না লিখে তুমি ইউ এর সাথে একটা এস যোগ করে দাও। কি হবে? ইউরস হয়ে যাবে। কি হবে? ইউরস। এইখানে এই যে ইউর এসটা, এই এস দ্বারা বোঝাচ্ছে এই ওয়াচকে। এখন এখানে যদি থাকতো বুক, তাহলে এখানে এই ইউএস যে এস, এস দ্বারা বুক বইকে বোঝাইতো। বুঝতে পারছো? এখানে ধরো আর কি হতে পারে, ধরো হচ্ছে কি ফোন থাকুক, ল্যাপটপ হতে পারে, ঠিক আছে? ল্যাপটপ। এখন যদি এরকম হইতো যে মাই ল্যাপটপ ইজ মোর এক্সপেন্সিভ দেন ইউরস, এখানে ইউরস এর এস দ্বারা কি বোঝাচ্ছে? আর এরকম প্রশ্ন কিন্তু করতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, এরকম প্রশ্ন করতে পারে যেখানে ইউরস এর এস, এস দিয়ে বললো এটা ইট মিনস, এই এস মিনস কি, এই এস দ্বারা কি বোঝাচ্ছে? এখানে ওয়াচ থাকলে ওয়াচ, বুক থাকলে বুক, ল্যাপটপ থাকলে ল্যাপটপ। এই ধরনের ক্রিয়েটিভ প্রশ্নও কিন্তু করতে পারে। তো তখন যেন এরকম না হয় যে পারি না, তখন তোমরা পারবা। প্রশ্ন যতটা ক্রিয়েটিভ করুক, যতটা ঘুরে পেছে করুক, আমি তোমাকে ডিটেলসে পড়াইলে, পোস্ট মর্টেম করে বুঝে দিলে তোমাকে আটকানো পুরোপুরি অসম্ভব। এর বাহিরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে কিভাবে প্রশ্ন হবে? আছে? নাই। তার মানে কি হবে? মাই ওয়াচ ইজ মোর এক্সপেন্সিভ দেন ইউরস বলতে ইউর ওয়াচ। সো ইউরস কোথায় আছে? যে P4। আর যারা একদম কিছুই বুঝো না, একদম দুলাল হতে চাও, তোমাদেরকে বলো P4। এই যে লিস্টে যে P4 আছে না, এখানে P4 এ কি থাকে? সবার শেষে এস থাকে। শুধু মাইন ব্যতীত যে সকল প্রোনাউন গুলো তোমার দেওয়া থাকবে এখানে, দেখবে কোন প্রোনাউনের শেষে এস আছে, তুমি দেখবে কোন প্রোনাউনের শেষে এস আছে, যে প্রোনাউনের শেষে এস আছে ওই প্রোনাউনটাই অ্যান্সার। বুঝতে পারছো? সো এস দেখে অ্যান্সার, আর কিছু দেখা দরকার নেই। ওকে ফাইন। কারা কারা পারছো? কার কার ভালো লাগতেছে বলো। ওকে, এটা তো করেই ফেললা। সেম ইউরস, এক প্রশ্ন 2বার আসছে। এখন তোমাদের জন্য সেলফ টেস্ট, এটা বাসায় বসে করবা, হ্যাঁ, বাসায় বসে করবা। একটা হচ্ছে আমি নিজে করে দিচ্ছি, আর একটা তোমরা নিজেরা করবা। ভাইয়ের একটা ছবি তুলো, হ্যাঁ, স্ক্রিনশট দাও। এটা হোমওয়ার্কটা করে তোমরা সবাই কি করবে জানো? ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন যে গ্রুপ আছে না, এই পোস্ট দিবা এবং ক্লাসটা কেমন লাগছে ভাইকে জানাবা। ওকে, সবাই বলে একটা ছবি তুলো ভাইয়ের। ওকে, ছবি তুলছো? ওকে, সবাই ছবি তুলে বলো ভাই ডান। ওকে, আশা করি ছবি তুলে ফেলছো। ছবি তুলে সবাই ক্লাসটা কেমন লাগছে সবাই জানাবা, এবং পাশাপাশি এই হোমওয়ার্কটাও তোমরা করবা। এই হোমওয়ার্কটা আমি করে দিচ্ছি, পরের হোমওয়ার্কটা তোমরা নিজেরা করবা। এখানে বলা হলো হিজ বাইসাইকেল, তার মানে এখানে তুলনা হচ্ছে কার সাথে? বাইসাইকেলের সাথে। ইজ হয় নিউয়ার দেন উই তো মানুষ, মানুষের সাথে তুলনা করা যাবে না। আজ আমাদের সাথে এটা মানুষ, আওয়ার এটা মানুষ। কি হবে? হিজ বাইসাইকেল, তার যে বাইসাইকেলটা, ইজ নিউয়ার মানে নতুন, অধিকতর নতুন, দেন কাদের থেকে? আওয়ার বাইসাইকেল তাহলে কি হবে? আওয়ার বাইসাইকেল। সো এখানে বাইসাইকেল শব্দটা কয়বার আসছে? 2বার। সো এখানে বাইসাইকেল শব্দটা তুলে দিয়ে এখানে আওয়ার্স একটা এস দিয়ে দিবা, তাহলে হয়ে যাচ্ছে।
তাহলে রিডান্ডেন্সিটা হচ্ছে না, পুনরাবৃত্তি হচ্ছে না। আওয়ার্স, আওয়ার্স কোথায় আছে? এস। আমি তো বলছি জাস্ট এস দেখো, আমি যদি বলি এস দেখে অ্যান্সার করবা, যেন দিয়ার্স এর শেষে কি আছে? এস আছে, সো এটা অ্যান্সার। এখানে আর কোথায় এস আছে? যে হিজ, কি আছে? হিজ এর শেষে এস আছে, শেষ, কাহিনী শেষ। আর কোথায় এস আছে? যে দিয়ার্স, এখানে এস আছে, শেষ। 1 সেকেন্ড লাগবে এস দেখে অ্যান্সার করতে, 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড লাগবে, মাত্র 1 সেকেন্ড। অথচ এইটা কিন্তু তোমরা যখন অফলাইনে পড়বা, অনেকের মাথার উপর দিয়ে যাবে। কি পড়াচ্ছেন? ইলজিক্যাল কম্প্যারিজন, এত কঠিন কঠিন শব্দ, বা এটা আসলে কি আসবে? এত কঠিন, পারি না, বুঝি না। এখন তোমরা বলো, যারা এই ধরনের কথাগুলো বলবে অফলাইনে ক্লাসগুলোর পরে, তোমরা একটু পারবা না ওদেরকে শিখাই দিতে? আমার প্রথম দায়িত্ব হচ্ছে তোমরা একটু ওদেরকে শিখাই দিবা, ঠিক আছে? ওরা হয়তো বা একটা কৌশলী মেন্টর পায়নি, ওরা হয়তো একটা ভালো মেন্টরের গাইডলাইন পায়নি, পাইলে হয়তো ওরাও তোমার মতো বুঝতে পারতো, ঠিক আছে? তোমরা এই সহযোগিতাটা করবা, আমার বিশ্বাস, ঠিক আছে? আমার কেন জানি মনে হচ্ছে তোমার কোন একজন বন্ধুকে এটা শিখাই দিবা। তোমাও, তোমার যেরকম শুভের প্রতি একটা রেসপেক্ট কাজ করে, তোমার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা কাজ করে, তোমার প্রতিও তোমার বন্ধুর এই সম্মান, শ্রদ্ধাটা কাজ করবে, ঠিক আছে? সেইভাবে আমি এক নজরে আমি দেখাই দিলাম। আমি তারপর আমি একটু বলে নিতে পারি যে আওয়ার ক্লাসরুম, তা আমাদের ক্লাসরুম লার্জার দেন, তো কাদের সাথে তুলনা করতেছে? তাদের ক্লাসরুমের সাথে, তো দেয়ার্স হবে, দেয়ার ক্লাসরুম। তো দেয়ার ক্লাসরুম না বললে আমি জাস্ট বলতেছি দেয়ার্স। সো দিস পেন ইজ চিপার দেন, তো পেনের সাথে তুলনা করা হচ্ছে কার পেন? তার পেন। তাহলে কি হবে? হিজ পেন। কি হবে? এখানে বলতে পারো ভাইয়া যে এখানে হবে তো হিজ পেন, কি হবে? হিজ পেন, হিজ পেন। তাহলে অ্যান্সারটা নিশ্চয়ই এরকম হওয়া উচিত ছিল যে হিজ পেন, যে পেন তুলে দিয়ে আবার একটা এস দিব, তাহলে ডাবল এস হওয়ার কথা না? না, যেহেতু হিজ এর মধ্যে অলরেডি একটা এস আছে, তাই এখানে আর একটা এস দেওয়ার দরকার নাই। এই হিজ দ্বারাই, এই হিজ দ্বারাই বোঝাচ্ছে হিজ পেন, এই হিজ দ্বারা বোঝাচ্ছে কি? হিজ পেন, ঠিক আছে? ওকে, ওকে। আনসার দেওয়া আছে, উত্তর করার দরকার নেই। ভাই আপনার ক্লাস জাস্ট অস্থির, থ্যাংক ইউ তানভীরুল ইসলাম। ইনশাল্লাহ আমারও কেন জানি মনে হচ্ছে তানভীর তুমিও এরকম একটা অস্থির রেজাল্ট ঢাকা ইউনিভার্সিটিতে করবা, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা করবা। যারা ভাইয়ের ক্লাসে অস্থির বলতেছে, তার মানে তারা অস্থিরভাবে বুঝতেছে। আর যারা অস্থিরভাবে বুঝে, ওদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অ্যান্সার করতে জাস্ট 1 সেকেন্ড লাগবে। বিশ্বাস করো, তোমরা কিন্তু 1 সেকেন্ডে অ্যান্সার করছো, তাই না? ভাইয়ার এই টেকনিক্যাল ক্লাসগুলো, এইগুলা এইগুলো তোমরা নিজেরা করবা, হ্যাঁ, এইগুলো তোমরা নিজেরা করবা। এবং তোমাদেরকে একটা মজার বিষয় বলি, তোমরা কিন্তু 3টা লাইনে লিখবা। হিজ পেন ইজ বেটার দেন মি, মি থেকে তুমি কি লেখো? যে মাই পেন লিখলা, তারপর মাইন লিখলা, ঠিক আছে? তো এরকম করে লিখবা, মানে 3টাই কাজ করবা। তাহলে কি হবে? তুমি আরেকজনকে পড়াইতে পারবা। এরকম যখন তোমার মধ্যে উপলব্ধি হবে, না ভাই আমি শুধু শিক্ষার্থী না, আরেকজনকে শিখাইতে পারবো, তখন তুমি আসলে পুরোপুরি টপিকটা বুঝতে পারছো, ঠিক আছে? সো এই অংশটুকু তুমি হোমওয়ার্ক করবা, তোমার জন্য রেখে দিলাম, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে আরেকটা অংশ কি আছে? আরেকটা পার্ট আছে। তো আমি তো বলছি শুরুতে যে ইলজিক্যাল কম্পারিজন থেকে লজিক্যাল কম্পারিজন যাওয়ার জন্য কয়টা কাজ? 3টা কাজ। একটা হচ্ছে পসেসিভের ব্যবহার, পসেসিভ বলতে P4, লিস্টের যে P4, এন্ড আরেকটা হচ্ছে গিয়ে দ্যাট অফ অথবা দোজ অফ। এই দুইটা শেষ। মানে এখন এই দুইটা করব, 1 মিনিট লাগবে জাস্ট, আর কিছু লাগবে না। এবং তুমিও কিন্তু এটা জাস্ট 1 সেকেন্ড অ্যান্সার করবা, ওকে? সরি 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 সরি, আচ্ছা এটা তো অ্যান্সার দেখেই ফেলছো, পরেরটা করো। যদি আনসার দেখেই ফেলছো, এটা পরেরটা করো। এখন দেখো, যেহেতু অ্যান্সার দেখে ফেলছো, পরেরটা করো, ঠিক আছে? পুরো আগুন ভাইয়া, মন থেকে বলছি, ইনশাল্লাহ নাইস এন্ড অ্যাট্রাকটিভ। শাহাবুদ্দিন চুপ্পু, ঠিক আছে? ওকে, সাবেক রাষ্ট্রপতি। আগুন আগুন, লেট করে যাই ফেলছো, একটু শুরু থেকে ক্লাসটা করবা। বিশ্বাস করো এই ক্লাসটা, মানে এই টপিকটা অনেক প্যারা খাইতে হবে। তোমরা অনেকে আছো না যে শুধু অফলাইনের চিন্তা আছে, অফলাইনে যাবা অনেক কিছু পড়ায় ফেলবে। বিশ্বাস করো অফলাইনে যখন যাবা, অনেক বেশি হতাশ হয়ে যাবা, অনেক কিছু বুঝবা না। হুম, অনেক কঠিন লাগবে, জটিল লাগবে। ভাইয়া ক্লাসগুলো করে যাও, এইগুলোই তোমার জন্য সম্পদ হয়ে থাকবে। জাস্ট 1 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা। এগুলো কেউ তোমাকে শিখাবে না। এগুলো যখন তুমি করবা ক্লাসগুলো, তখন বুঝতে পারবা যে আসলে ভাইয়া কি কথা ঠিক বললাম না ভুল বললাম। বিগত বছর এরকম অনেক শিক্ষার্থী দেখেছি, ওরা অফলাইনে পড়ে অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, হতাশ হয়েছে। পরে ভাইয়ের ক্লাসগুলো করে ওরা আশা ফিরে পেয়েছে, ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, কার্জন হলে এসছে, ভাইয়ের সাথে কথা বলছে। আমি এগুলো নিয়ে কখনো, ওগুলো নিয়ে বলি নেই ওইভাবে যে ওরা সে এরকম করে ডিসঅ্যাপয়েন্টেড ছিল একটা সময়, একসময় আসছে কামব্যাক করছে। তো তুমি তো শুরু থেকে ভাইকে পাচ্ছ, তো আমার ভরসা তোমার প্রতি আরো বেশি যে তুমি অনেক ভালো রেজাল্ট করবা। ওকে, ওকে, সবাই এ দিচ্ছ, ওকে ফাইন। সবারটাই ভুল। এখন কেন ভুল সেটা দেখো। তোমরা যারা এ দিচ্ছ, তোমরা সবাই একটু চিন্তা করো, আবার সে যৌক্তিক তুলনা,
এখানে বলা হলো, এখানে সাবজেক্টটা কি মনে রাখবে, সাবজেক্ট কোথায় থাকে জানো, আর্টিকেল দি এবং হচ্ছে কি প্রিপজিশনের মাঝখানে, ঠিক আছে? সাবজেক্ট কোনটা এখানে, এখানে সাবজেক্ট, এই সেন্টেন্স সাবজেক্ট কে, সো আর্টিকেল দি আর অফ প্রিপজিশনের মাঝখানে কি আছে, পপুলেশন, এই পপুলেশন হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? এখন এইখানকার সাবজেক্ট কোনটা, দেন এর পরে, এখন বলো, বলা হলো দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ লার্জার দেন বাংলাদেশ। তোমার কাছে আপাতত দৃষ্টিতে এখানে আসলে কোনো ভুল মনে হচ্ছে না, ভুল আসতেছে না, তাই না? ভুলটা দেখা যাচ্ছে না, তাই না? কেন মনে হচ্ছে না? দেখো ভাই, এখানে পপুলেশন, জনসংখ্যা, সাবজেক্ট কি, জনসংখ্যা, আর এটা কি, দেশ, মানে বাংলাদেশ একটা দেশ, দেশের নাম বলো। একটা দেশের সাথে, বলো, একটা দেশের সাথে আরেকটা দেশের তুলনা করা যায়, একটা জনসংখ্যার সাথে একটা দেশের তুলনা হয়, এটা কি লজিক্যাল? লজিক্যাল না। তুমি বলতে পারো দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ লার্জার দেন দ্য পপুলেশন অফ বাংলাদেশ। কি বলতে পারো, দ্য পপুলেশন, যে ইন্ডিয়ার যে জনসংখ্যা এটা বেশি বাংলাদেশের জনসংখ্যার থেকে, এটা বলতে পারো, এটা বলা যায়, কারণ জনসংখ্যার সাথে জনসংখ্যার তুলনা হয়। এখন এখানে একটা ছিল কি, একটা কান্ট্রি, একটা দেশ ছিল, একটা দেশের সাথে এটা জনসংখ্যা তুলনা করতেছে, এটা কি লজিক্যাল? এটা যৌক্তিক না, এটা অযৌক্তিক। চলো আমরা এই অযৌক্তিক তুলনা যৌক্তিক তুলনা আমরা আবার একটু শিখে ফেলি। দ্যাট অফ এবং দোজ অফ, এটা শেষ করলে আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এটা শেষ হয়ে গেলে আর কোনো ঝামেলা নাই। এখন দেখো, সবাই একটু মনোযোগ দাও, আবার একটু মনোযোগ দাও, জাস্ট এই একটা মিনিট মনোযোগ দাও, আবারও তুমি মাস্টার হয়ে যাচ্ছ। কি হচ্ছ? মাস্টার হচ্ছ। আমি তো ভাইয়া বারবার একটা কথা বলি, ভাইয়ার বেসিকের মাস্টার ক্লাসগুলো করলে একটা শিক্ষার্থী সে যতই দুর্বল হোক না কেন, আমার টার্গেট এই বেসিকের মাস্টার ক্লাসগুলো করে তাকে আরেকটা শুভ ভাইয়া বানানো, তাকে আরেকটা মাস্টার বানানো, নট অনলি স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট না, ওকে মাস্টার বানাবো, এটা আমার টার্গেট। এই জন্য তো এই ক্লাসগুলোর নাম মাস্টার ক্লাস, বুঝতে পারছো? এখন আমরা একটু কম্প্যারিজনটা আবার দেখি, হ্যাঁ? প্রথম বাক্যটা একটু খেয়াল করো তো, বলা হলো দ্য রাইস অফ বাংলাদেশ ইজ বেটার দেন ইন্ডিয়া। শুরুতে তুমি তোমার মতো বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী, আমি যদি 100 জন শিক্ষার্থীর মধ্যে আমি বলি, 100 জন শিক্ষার্থীর মধ্যে 99 জন শিক্ষার্থী বলবো হ্যাঁ এটা সঠিক উত্তর, আসলে এটা সঠিক না। এখন তুমি বুঝতে পারবা কেন সঠিক না। আমি তোমাকে আগেই বলছি সাবজেক্টকে আর্টিকেল দি এবং অফ প্রিপজিশনের মাঝখানে যে থাকে ওই সাবজেক্ট, এটা আর্টিকেল দি, ঠিক আছে? আর্টিকেল এবং অফ প্রিপজিশনের মাঝখানে কি আছে, রাইস। তো সাবজেক্ট হচ্ছে কি রাইস, সাবজেক্ট কে, রাইস। তাহলে তুলনাটা কার সাথে হচ্ছে, রাইস মানে চালের সাথে হচ্ছে, চাল, ভাত চাল একই জিনিস। তো দ্য রাইস অফ বাংলাদেশ, বাংলাদেশের চাল, বেটার দেন ইন্ডিয়ান, ইন্ডিয়ার থেকে ভালো। তাহলে কি হলো তুলনাটা, একটা দেশের সাথে চালের তুলনা হলো, এটা কি লজিক্যাল? চাল ইজ নট ইকুয়াল দেশ, এটা কি যৌক্তিক না অযৌক্তিক বলো? বরং তুমি বলতে পারো দ্য রাইস অফ বাংলাদেশ ইজ বেটার দেন দ্য রাইস অফ ইন্ডিয়া, মানে বাংলাদেশের চালের সাথে ভারতের চালের কি করতে পারো, ইন্ডিয়ার চালের কম্পেয়ার করতে পারো, করতে পারো না? কিন্তু বাংলাদেশের চালের সাথে ইন্ডিয়ার কি তুলনা হয়, এটা অযৌক্তিক। আমরা শিখেছি কার সাথে কার তুলনা করতে হবে, ঠিক না? আমরা ওই যে মেহর সাবিন চৌধুরীর সাথে আমরা এটা কম্পেয়ার করছি, যে বস্তুর সাথে বস্তু, মানুষের সাথে মানুষ, তাই না? তার মানে তুমি কিন্তু এটা সঠিক, এটা সঠিক বলতে পারো কি, এই দেনের পরে বলতে পারো এই যে সাবজেক্ট আছে না, এই যে সাবজেক্ট আবার রিপিট করতে পারো, দ্য রাইস। দেনের পরে বলবা কি, দ্য রাইস অফ ইন্ডিয়া, দ্য রাইস অফ ইন্ডিয়া। এখন কথা হচ্ছে কি, দেখো এখানে রাইস শব্দটা কয়বার আছে, রাইস শব্দটা দুইবার আসছে। সো দুইবার থাকলে একই সেন্টেন্সে একটা ওয়ার্ড দুইবার থাকলে এটা দেখতে ভালো দেখা যায় না, এটাকে বলি আমরা পুনরাবৃত্তি। এটাকে কি বলি, পুনরাবৃত্তি। আর পুনরাবৃত্তি হলে ইংরেজিতে এটাকে বলি রিডান্ডেন্সি। এটা নিয়ে গ্রামারে আরেকটা টপিক আছে। সো এই রিডান্ডেন্সি কিন্তু এটা ভুল। সো এটাকে এড়াবার জন্য ব্যাকরণবিদরা বলছে তুমি বাবা এই রাইস অফ, দ্য রাইস, এই যে শব্দটা দুইবার আছে না, একটু খেয়াল করো, খেয়াল করো। এখানে কি আছে, দ্য রাইস, শুরুতে কি আছে, দ্য রাইস, আবার দেনের পরে কি আছে, দ্য রাইস। এই রাইস আছে না, দ্য রাইস, এর পরিবর্তে তুমি দ্যাট লিখো। কি লিখো, দ্যাট। এর পরিবর্তে কি লিখবা, দ্যাট। দ্য রাইসের পরিবর্তে দ্যাট লিখবা। এখন কোন কারণ যদি এখানে যে নাউনটা এটা প্লুরাল হইতো, তখন দ্যাট না লিখে দোজ লেখা, কি লিখতা, দোজ। তখন এটা হচ্ছে প্রপার অ্যান্সার, দ্য রাইস অফ বাংলাদেশ ইজ বেটার দ্যান দ্যাট অফ ইন্ডিয়া, দ্যাট অফ ইন্ডিয়া। আর এই দ্যাট বলতে, এই দ্যাট বলতে বোঝাচ্ছে দ্য রাইস অফ, দ্য রাইস, দ্যাটা বলতে কি বলছে, দ্য রাইস, দ্যাটা বলতে কি, এই যে সাবজেক্টটা এটা পুনরাবৃত্তি হচ্ছে,
ওই যে এস দ্বারা যেরকম নাউনটা বোঝাচ্ছিল, হার্স বলতে হারফুন বোঝাচ্ছিল, হার ডগ বোঝাচ্ছিল, এরকম। চলো বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করি। হ্যাঁ, আরেকটু ক্লিয়ার করি। এই সেকেন্ড এক্সাম্পলটা একটু খেয়াল করো। বলা হলো দ্য রুটস অফ চিটাগং আর বেটার দেন খুলনা। স্বাভাবিক দৃষ্টিতে এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে সে বলবে না এটা সঠিক আছে, কিন্তু এটা সঠিক নাই। কেন নাই দেখো, এখানে বলা হলো সাবজেক্টটাকে, এখানে সাবজেক্ট হচ্ছে রুটস। কিভাবে বুঝলাম? আপনি শিখাই দিয়েছেন যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে যে থাকে সেই সাবজেক্ট। এখানে রুটস হচ্ছে কি সাবজেক্ট, বিষয়। তো আমার রাস্তার সাথে কার সাথে তুলনা হচ্ছে, কার সাথে? রাস্তার সাথে। রাস্তা, দ্য রুটস অফ চিটাগং মানে চিটাগং এর রাস্তার সাথে আর বেটার দেন খুলনা। সো খুলনা এটা একটা কি শহর, রাস্তার সাথে শহরের তুলনা হয়। শহর বলো, এটা কি লজিক্যাল না ইলজিক্যাল? এখানটা কি হয়েছে যে শহর আর রাস্তা, এটা কি ইলজিক্যাল, মিলে নাই। তাহলে কি করতে হবে যে দ্য রুটস অফ চিটাগং এর সাথে দ্য রুটস অফ খুলনা নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি দ্য রুটস অফ চিটাগং আর বেটার দেন, এই যে দেন আছে না, দেনের পরে দেখো প্রথম কি ছিল? প্রথম ছিল দ্য রুটস। কি ছিল? দ্য রুটস। তাহলে এই সাবজেক্ট আবার নিয়ে যাও, বলবা কি দ্য রুটস, কি বলবা? দ্য রুটস অফ, দ্য রুটস অফ, কি বলবা? প্রথমটা কি সাবজেক্ট রেখেছিল? দ্য রুটস অফ। এইখানে আবার এটা নিয়ে যাও দ্য রুটস অফ, তারপর লেখো যে কার, কোন শহর? খুলনা, খুলনা। এখন ঠিক আছে, যে দ্য রুটস অফ চিটাগং মানে চিটাগং এর রাস্তা আর বেটার দেন, ভালো, অধিকতর ভালো, দ্য রুটস অফ খুলনা, খুলনা রাস্তা হচ্ছে। এখন বুঝতে পারলে কিনা বলো? এখন কিন্তু কম্পেয়ার ঠিক আছে, এখানে কি আছে? কম্পেয়ারটা ঠিক আছে। তাহলে এখানে চিটাগং এর রাস্তার সাথে তুলনা করলে হলো খুলনার রাস্তার। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? রুটস, দ্য রুটস এই শব্দটা কতবার আসলো সেন্টেন্সটার মধ্যে? দুইবার আসলো। দ্য রুটস কবে আসছে? দুইবার। বুঝতে পারছো? দুইবার আসছে। এই দ্য রুটস শব্দটা যখন দুইবার আসছে, তখন বলছে দ্বিতীয়বার যে রুটস শব্দটা আসছে না, এর পরিবর্তে তুমি দ্যাট অথবা দোজ বসাও। দ্যাট অথবা দোজ। আর কি বসাবা? দ্যাট না দোজ। যেহেতু তোমার নাউনটা মানে এই নাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল? রুট বলে নাই, রুটস বলছে। তো প্লুরাল বললে তুমি এই নাউনের পরিবর্তে দোজ বসাবা। কি বসাবা? দোজ। কি বসাবা? দোজ। আর পরে তো অফ ছিল, অফ খুলনা। এখানে দোষ বলতে বোঝাচ্ছে এই যে প্রথম যে সাবজেক্ট আছে না, ওই সাবজেক্টের পুনরাবৃত্তি, মানে দ্য রুটস। তার মানে দ্য রুটস অফ চিটাগং আর বেটার দেন দোজ অফ খুলনা। দোজ অফ বলতে বোঝাচ্ছে দ্য রুটস অফ খুলনা। জাস্ট এই শব্দটা পুনরাবৃত্তিটা এড়ানোর জন্য দোজ শব্দটা ব্যবহার করা হয়েছে। বলো বুঝতে পারলে কিনা বলো? ওকে, যদি বুঝতে পারো তাহলে এখন এটা অ্যান্সার করো, অ্যান্সার করো। এখন এটা একটা শর্টকাট শিখাই দিই। হ্যাঁ, শর্টকাট হচ্ছে কি দ্যাট অফ অথবা দোজ অফ। কি দেখবা? দ্যাট অফ অথবা দোজ অফ। মানে যারা একদম দুলাল আছো আমার, ঠিক আছে, আলালের ঘরে দুলাল আছে না বড় লোকের, তোমরা দেখবা দ্যাট অফ অথবা দোজ অফ আছে কিনা। দ্যাট অফ অথবা দোজ অফ। দোজ অফ হবে যখন কিনা নাউন প্লুরাল হবে, আর নাউন যখন সিঙ্গুলার হবে তখন দ্যাট অফ। আর কোথায় দ্যাট অফ আছে, কোথায় দোজ অফ আছে? দ্যাট অফ নাকি দোজ অফ? নাউন সিঙ্গুলার হলে দ্যাট অফ, আর প্লুরাল হলে দোজ অফ। সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। ক্লিয়ার, ক্লিয়ার। ওরে তোমাদের তো ভীষণ বিপদে আছি, তোমাদের নিয়ে ভীষণ বিপদে আছি। 1 সেকেন্ডও লাগে না তোমাদের উত্তর করতে। তোমাদের তো 1 সেকেন্ডও লাগে না। আমাদেরটা কত? আমাদের ওরে তোমরা কি বুঝছো? বুঝছো? অ্যান্সার ভাইয়া। ফারিয়া বলতেছে এ, জারা বলতেছে, মারিয়া বলতেছে এ, আফিফা বলতেছে এ, অনিক বলতেছে এ, মিনহাস বলতেছে এ, মনি বলতেছে এ, আবু তালুকদার শিকদার বলতেছে এ। মানে সবাই চান্স, সবাই এ বলতেছো, সবাই এ বলতেছো। বুঝলাম না, চান্স তো পাইয়ে যাবো দেখা যাচ্ছে। সিট তোমাদের। মোহনা বলতেছে এ। ওকে ফাইন। তোমরা কি দ্যাট অফ দোজ অফ নাকি বুঝে বুঝে? দেখো তোমাদেরকে শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে কি দ্যাট অফ দেখবা। কি দেখবা? দ্যাট অফ যদি সিঙ্গুলার হয় নাউন, হ্যাঁ, আর প্লুরাল হইলে দোজ অফ,
মানে দেনের পরে থাকবে, প্লুরাল হইলে দেনের পরে এখানে বলা হলো দ্য রাইস অফ দিনাজপুর, সাবজেক্টকে রাইস, দিনাজপুরের চালের সাথে তুলনা করতেছে কি বেটার দেন দ্যাট অফ ঢাকা। দ্যাটের পরে কি থাকবে দ্যাট অফ অথবা দোজ অফ। এই দ্যাট দ্বারা বোঝাচ্ছে কি প্রথম সাবজেক্টের পুনরাবৃত্তি, মানে দ্য রাইস অফ। দেনের পরে দ্যাট বা দেনের পরে যে দোজ থাকে, এই দ্যাট বা দোজ বোঝাচ্ছে দ্য রাইস অফ, কি দ্য রাইস অফ। এই যে দেখো দেনের পরে দ্যাট থাকে না, এই দ্যাট দ্বারা কি বোঝাচ্ছে দ্য রাইস অফ। এখন যদি মিলাই দ্য রাইস অফ দিনাজপুর ইজ বেটার দেন দ্য রাইস অফ ঢাকা, মিলছে না? মিলছে কিন্তু। দ্য রাইস অফ ঢাকা এটা কিন্তু ঠিক আছে। দ্য রাইস অফ দিনাজপুর ইজ বেটার দেন ঢাকা না, এই যে দেখো দেনের পরে কি আছে ঢাকা, তো ঢাকার সাথে দিনাজপুরের চালের তুলনা এটা কি লজিক্যাল না ইলজিক্যাল মানে অযৌক্তিক। তারপর দেখো দ্য রাইস অফ দিনাজপুর আর বেটার দেন ঢাকা, সেম মানে এটা অযৌক্তিক। দিনাজপুরের চালের সাথে ঢাকার তুলনা করা হয়েছে, অযৌক্তিক। দিনাজপুর রাইস মানে দিনাজপুরের চালের সাথে ঢাকার তুলনা, অযৌক্তিক। একমাত্র যৌক্তিক হলো এ নাম্বার। সবাই পারছো, ভেরি গুড। আর নেক্সট ওয়ান দেখি। তোমরা খুবই স্মার্ট, বুঝছো, খুবই স্মার্ট, ভেরি স্মার্ট। না ভাইয়া শেখা দিলে মনে হয় ঠিক আছে। আচ্ছা একবার বুঝলে আর ন্যানো সেকেন্ড উত্তর করতে পারবি। হ্যাঁ এই তো দারুন। আমি তো 1 সেকেন্ড বলছি, তোমরা বলছো ন্যানো সেকেন্ড। ওকে ফাইন, আমি একটু ক্লিয়ার করে দিই বোর্ডটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, খুব ভালো লাগতেছে আমার, ভীষণ ভালো লাগতেছে। অভিজ্ঞ মহিলা এটা আবার কে? ওকে সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, আবার অ্যান্সার চলে আসো। দারুন দুর্দান্ত ক্লাস হচ্ছে, কিন্তু দুর্দান্ত ক্লাস হচ্ছে। দারুন। ওকে অ্যান্সার করা শুরু করে দিয়েছো অলরেডি, আমি তোমাদেরকে একটু বোঝানো শুরু করে দিই, ঠিক আছে? ওকে তাহলে চলো আমরা দেখি। এখানে বলা হলো দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ লার্জার দেন বাংলাদেশ। এটা তোমাদেরকে বলছিলাম, তোমরা নিজেরাই কিন্তু করতে পারতেছো, মানে আমার করা লাগতেছে না। এখানে বলা হলো পপুলেশন মানে কি জনসংখ্যা, কি বলো ভাইয়া? জনসংখ্যার সাথে কার তুলনা করা হয়েছে? একটা দেশের। এটা কি ঠিক হইলো? যৌক্তিক? জনসংখ্যার সাথে দেশ কি যায় না, সো এটা অযৌক্তিক। তাহলে অপশন এ আমি বাদ দিয়ে দিলাম, অপশন এ কি বাদ। কারণ দেশের সাথে দেশের তুলনা হবে, জনসংখ্যার সাথে জনসংখ্যার তুলনা হবে। তো দেনের পরে কি আছে? দেনের পরে যে আছে ওইটা কি বাংলাদেশ, একটা দেশের নাম। আর আর্টিকেল দিয়ে এবং প্রিপোজিশন অফ এর বাদ আছে পপুলেশন, জনসংখ্যা। তো এইটা সাবজেক্ট, এই সাবজেক্টের সাথে এই সাবজেক্টের কি নাই, মিল নাই, তাহলে বাদ। তারপর দেখো দ্য পপুলেশন অফ ইন্ডিয়া, তারপর এখানে পপুলেশন সাবজেক্ট, ইন্ডিয়ার জনসংখ্যার সাথে ইজ লার্জার দেন দ্য পপুলেশন অফ বাংলাদেশ, এটা ঠিক আছে, মানে যৌক্তিক, তুলনা ঠিক আছে। কারণ দ্য পপুলেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়ার জনসংখ্যা ইজ লার্জার দেন দ্য পপুলেশন অফ বাংলাদেশ। এখন এখানে ভুলটা হচ্ছে কি দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ লার্জার দেন দ্য পপুলেশন অফ বাংলাদেশ। এখানে পপুলেশন, দ্য পপুলেশন শব্দটা কয়বার আসছে বলতো? দ্য পপুলেশন শব্দটা কিন্তু দুইবার আসছে, শুরুতে একবার আসছে দ্য পপুলেশন এবং শেষেও আরেকবার আসছে। তো এই দ্য পপুলেশনের পরিবর্তে আমি দ্যাট বা দোজ ব্যবহার করবো। কি করবো? দ্যাট বা দোজ। যেহেতু পপুলেশন দেওয়া আছে, পপুলেশনস না, প্লুরাল না, সিঙ্গুলার দেওয়া আছে, তাই আমি কি করবো এখানে দ্যাট ব্যবহার করবো। কি ব্যবহার করবো? দ্যাট। তাহলে বলতে পারি আচ্ছা দ্যাট ব্যবহার করবো, কিন্তু এখানে আরেকটা ভুল হচ্ছে কি এখানে আর আছে। আবার দেখো দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ লার্জার দেন দ্যাট অফ বাংলাদেশ। এখানে কি একটা দারুণ একটা বিষয় আছে যে অপশন এই এ এবং বি বাদ, কিন্তু এখানে আরেকটা বিষয় খেয়াল করার মতো আছে, সেটা হচ্ছে কি দেখো এখানে পপুলেশনটা কিন্তু কি না প্লুরাল দেওয়া নেই, সিঙ্গুলার দেওয়া আছে। আর এখানে পপুলেশনটা কি আছে? সিঙ্গুলার দেওয়া আছে, ঠিক আছে? এরকম কেউ ভুল করছো তোমরা? ও সবাই রাইট অ্যান্সার দিয়ে দিছে, অবশ্য কোনো প্যারা নাই, বুঝতে পারছেন? সো এখানে দ্য পপুলেশন, আমি একটু মুছে দিই, দ্য পপুলেশন অফ ইন্ডিয়া মানে জনসংখ্যা, কার জনসংখ্যা? ইন্ডিয়ার জনসংখ্যার সাথে বাংলাদেশের জনসংখ্যা তুলনা করা হয়েছে। তাহলে কি হবে? দেন দ্যাট অফ বাংলাদেশ। এখানে দোজ অফ হইতো যদি প্লুরাল হইতো, ঠিক আছে? ক্লিয়ার কিনা বলো?
আর এইখানে যে দ্যাট, এই দ্যাট দ্বারা কি বোঝাচ্ছে? দা পপুলেশন। এই দ্যাট দ্বারা কি বলছে? দা পপুলেশন। আমি যদি মিনিং করি, দা পপুলেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার জনসংখ্যা ইজ লার্জার দেন, মানে অনেক বেশি, দ্যাট অফ বাংলাদেশ। দ্যাট অফ বলতে দা, দ্যাট বলতে দা পপুলেশন অফ বাংলাদেশ। ঠিক আছে, বলো এখন বলো তোমরা কি পড়াইতে পারবা কিনা, বলো কেউ যদি না বুঝে এই জিনিসগুলা পড়াইতে পারবা কিনা। নেক্সট, এটা মনে হয় লাস্ট কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন। বলো তোমরা আমাকে বলো যে এই ক্লাসটা করার পরে তোমরা কি আরেকজনকে বুঝাইতে পারবা কিনা, পড়াইতে পারবা কিনা। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া। আতিক বলছে ক্লিয়ার, মারিয়া বলছে জি ক্লিয়ার। ওকে ফাইন। এটা আমাকে ভাইকে প্রমিস করো ভাইয়া, আজকে যে টপিকটা বুঝাইলেন এমন ভাবে বুঝাইছেন যে আমি আরেকজনকে বুঝাইতে পারবো, এই সক্ষমতা তোমার মধ্যে আছে কিনা। ঠিক আছে, এখন বলা হলো উইচ ওয়ান ইজ কারেক্ট, নিচে কোনটা কারেক্ট। আমরা দেখি আবার, দা আর্টিকেল দি এবং প্রিপজিশন অফ এর মাঝখানে যা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট। তো পপুলেশন কি আমার সাবজেক্ট, এটা কি জনসংখ্যা, জনসংখ্যা আমার সাবজেক্ট, তাই না। আর এখানে বলা হলো ইজ লার্জার দেন বাংলাদেশ, এটা দেশের সাথে তুলনা করা হলো। সো এটা কি যায় না, জনসংখ্যার সাথে দেশের তুলনা যায় না। সেম কোশ্চেনে মনে হয় কিছুটা না, সেম কোশ্চেনে আসছে, সো বাদ, এটা দরকার নাই। সেম কোশ্চেনে আসছে, দুইবার আসছে। আচ্ছা এটা করো, এটা কি সেম, মানে একই কোশ্চেন তিনবার আসছে। ওকে ফাইন, একই কোশ্চেন তিনবার চলে আসছে, তোমাদের আর কষ্ট করে অ্যান্সার করা লাগবে না। এখন দেখো, এখন দেখো ভাইয়া, একটু দেখো এখানে এই সেলফ টেস্টটা আমি করে দিচ্ছি, বাকি যে সেলফ টেস্টগুলো আছে এটা তোমরা করবা। আর ভাইয়ার ছবিটা তুলে রাখছিল স্ক্রিনশট দিয়ে, এটা গ্রুপে পোস্ট করবো সেলফ টেস্টটা দিয়ে। এখানে দেখো বলা হলো একদম লাস্ট আর শেষ, ক্লাস এটার মাধ্যমে শেষ হয়ে যাবে, সবাই শেষ মুহূর্তে একটু ফিনিশিং দাও, শেষ মুহূর্তে একটু ফিনিশিং দাও। এখানে বলা হলো দ্য ক্লাইমেট অফ চিটাগং, চিটাগং এর জলবায়ু মানে আবহাওয়া, ক্লাইমেট বলতে কি জলবায়ু, জলবায়ু অনেকে বুঝো না, আবহাওয়া তো বুঝো, ওয়েদার বুঝো না, ওয়েদার। তো এখানে জলবায়ুর সাথে একটা শহরের তুলনা করা হচ্ছে, এদিকে হইলো যৌক্তিক অযৌক্তিক। ক্লাইমেট, ক্লাইমেটের সাথে ঢাকা সিটির তুলনা হয় না, কারণ দেনের পরে কি আছে, দেনের পরে আছে ঢাকা, তুলনা করা যায় না। আবার দেখো দ্য ক্লাইমেট অফ চিটাগং ইজ বেটার দেন, অধিকতর ভালো, দ্য ক্লাইমেট অফ ঢাকা। এখন ঠিক আছে, যে এখন যে তুলনাটা করা হলো যে ক্লাইমেট জলবায়ু, কার জলবায়ু, চিটাগং এর জলবায়ুর সাথে দ্য ক্লাইমেট অফ ঢাকা, এটা ঠিক আছে। চিটাগং এর জলবায়ুর সাথে কি করা হলো, ঢাকার জলবায়ু মানে আবহাওয়ার তুলনা করা হলো, মানে চিটাগং এর জলবায়ুটা বা আবহাওয়াটা ভালো ঢাকার থেকে। দেখো আবহাওয়ার জলবায়ু কিন্তু এক না, তোমাদের বোঝানোর জন্য বলতেছি, হ্যাঁ। আবার দেখো দ্য ক্লাইমেট অফ চিটাগং, এখানে দেখো দ্য ক্লাইমেট অফ চিটাগং ইজ বেটার দ্যান দ্যাট অফ ঢাকা। এখানে দ্যাট, এই দ্যাট দ্বারা বোঝাচ্ছে এই যে শুরুতে যে সাবজেক্ট আছে না, ওই সাবজেক্টকে দ্য ক্লাইমেট। তার মানে দ্য ক্লাইমেট অফ চিটাগং ইজ বেটার দেন, এই দ্যাট দ্বারা বোঝাচ্ছে দ্য ক্লাইমেট অফ ঢাকা। যেহেতু দুই নাম্বারটা কেন হইল না, কারণ দ্য ক্লাইমেট এখানে আছে, আবার এখানেও দ্য ক্লাইমেট আছে। একটা সেন্টেন্সে দুইবার দ্য ক্লাইমেট চলে আসলে এটা পুনরাবৃত্তি হয়, রিডান্ডেন্সি হয়, রিপিটেশনটা করা যায় না। সো এটা ইংরেজি গ্রামার একটা ভুল, সো এই কারণে দুই নাম্বারটা ভুল। আর প্রথমটা কেন ভুল, দুই নাম্বার কিন্তু তুলনা ঠিক আছে, যৌক্তিক হয়েছে, কিন্তু এক নাম্বারটা তুলনাতেই ভুল, এক নাম্বার তুলনাতেই ভুল। আবার দুই নাম্বারটা দেখো, এটা যদিও পড়াইছি, দ্য পপুলেশন মানে জনসংখ্যার সাথে একটা দেশের তুলনা করা হলো, যে দ্য পপুলেশন অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার জনসংখ্যা ইজ লার্জার দেন বাংলাদেশ, বাংলাদেশের থেকে জনসংখ্যার সাথে বাংলাদেশের একটা দেশের তুলনা হয় না, জনসংখ্যার সাথে জনসংখ্যার তুলনা হয়। পরে বলা হলো দ্য পপুলেশন অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার যে জনসংখ্যা ইজ লার্জার দেন দ্য পপুলেশন, এই যে জনসংখ্যা অফ বাংলাদেশ, এটা ঠিক আছে। কিন্তু এখানে দ্য পপুলেশন কয়বার আসছে, দুইবার আসছে, প্রথম সাবজেক্টটা রিপিট হয়ে গেছে। তো এই কারণে আমি বলবো দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ লার্জার দেন, এই দ্য পপুলেশনের জায়গায় আমি কি লিখবো, দ্যাট, কি লিখবো, দ্যাট। এই দ্যাট দ্বারা বোঝাচ্ছে দ্য পপুলেশন, কিন্তু এই দ্য পপুলেশনটা লিখা যাবে না, পুনরাবৃত্তি করা যাবে না। দ্য পপুলেশন আমি না লিখে আমি বলবো দ্যাট, পরে কেস অফ বাংলাদেশ, অফ বাংলাদেশ। বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো, সবাই বলো বুঝতে পারছো কিনা বলো। তারপরে এই টেস্টগুলো সেলফ টেস্টগুলো তুমি দিবা, ঠিক আছে। এই সেলফ টেস্টগুলো কি করবা, তুমি নিজে নিজে দিবা, দিয়ে খাতায় লিখে বুঝতে যে পারছো এবং তুমি নিজেকে নিজে বোঝাবা, ঠিক আছে, নিজেকে নিজে বোঝাবা, তাহলে এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না। আর তোমরা যারা এত কষ্ট করে ক্লাসটা করছো তোমাদেরকে তো একটা অনেক বড় থ্যাঙ্কস দিতে হয়, এবং সেই সাথে তোমাদের একটা সুখবর দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে তোমরা কিন্তু মাত্র একটা কোর্সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ
রাজশাহী, চিটাগং, গুচ্ছ ও অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা। এন্ড গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোর্স ফিটা কিন্তু এখন ভাইয়া মাত্র 1250 টাকা। 3000 টাকার যে কোর্স ফি ওইটা কিন্তু এখন আর নাই, অফারে কত পাচ্ছ? মাত্র 1250 টাকাতে যুক্ত হতে পারো। এখানে তোমরা তো মানে আমার ক্লাস তো করছোই, সাথে আশোক ভাইয়ের ক্লাস করছো, জুয়ার ভাইয়ের ক্লাস প্রাইভেট বেসে করবা, দুর্দান্ত ক্লাস নেই, সাজ্জাদ ভাইয়ের ক্লাস, মাহি ভাইয়ের ক্লাসগুলো করার পরে তুমি বুঝবা যে আসলে এটাই এনাফ, এর বাইরে কিচ্ছু লাগবে না। বাংলাদেশে বেস্ট একটা প্ল্যাটফর্ম এডুকেশনের জন্য, সব থেকে ভালো প্ল্যাটফর্ম। তোমার কাছে মনে হবে না ভাই আমি যে চুজটা করছি, পছন্দ করছি আপনাদেরকে, আমার কাছে এটা আসলেই ভালো। একটা কথা মনে রাখবা, শুধুমাত্র শক্তিশালী গাইডলাইনের কারণে, শুধু কৌশলী মেন্টরের কারণে অনেক দুর্বল শিক্ষার্থী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়। অনেক দুর্বল শিক্ষার্থীকে দেখেছি শুধু শক্তিশালী মেন্টরশিপের কারণে, শক্তিশালী কৌশলী মেন্টরশিপের কারণে ওরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়। তো আমার বিশ্বাস, আমার কেন জানি মনে হচ্ছে তুমি শুধু তোমার শক্তিশালী কৌশলী মেন্টরশিপের কারণে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে। এবং এই যে দেখো এত কঠিন জটিল টপিকগুলোকে কত সুন্দর করে পড়া যায়, কত মজা নিয়ে পড়া যায়, এটা কিন্তু বুঝতে পারছো আজকের ক্লাসের মাধ্যমে, তাই না? এবং তোমরা আরো ক্লাস করেছো হয়তোবা। এবং এখানে কি কি আছে ভাই? অনেকে তোমরা তো বলো ভাই আমার তো বেসিকের সমস্যা, তো বেসিকের সমস্যাটাকে সমাধান করার জন্য ফাউন্ডেশন ব্যাচ। এই ফাউন্ডেশন ব্যাচের আমার মেইন উদ্দেশ্যই হচ্ছে কি তোমার বেসিকটা ঠিক করা। বেসিকটা ঠিক করার জন্য বেসিকের 20টি মাস্টার ক্লাস, টার্গেট হচ্ছে কি তোমাকে স্টুডেন্ট থেকে মাস্টার বানানো, টিচার বানানো। এই কারণে কিন্তু মাস্টার ক্লাস। এবং এইখানে শুধু কি বেসিকে পড়াবেন না ভাইয়া, বেসিক না, ইংরেজি গ্রামারের যত টপিক আছে সবগুলো টপিক 45 লেকচারের মাধ্যমে শেষ করে দিব। বাংলার 35 এবং সাধারণ জ্ঞানের 35 লেকচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যা যা লাগে বাংলা ইংরেজি সব শেষ করে দেওয়া হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে ফাউন্ডেশন ব্যাচে। তারপরে গিফট, তুমি জানো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পুরো গেমটা কিন্তু এমসিকিউর খেলা। তুমি যত এমসিকিউ সলভ করতে পারো তত বেশি তুমি ভালো করতে পারো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। শুধু ঢাকা ইউনিভার্সিটিতে রিটার্ন আছে, রিটার্নটা তো মানে ভাইয়া জানোই সুপার সাজেশন থেকে সব শেষ। তারপর রিটার্নের জন্য আলাদা ক্লাস থাকবেই, ওটা পরে বলতেছি। তো এইখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি তোমাকে ইংরেজি 3000 এমসিকিউ, কত? ইংরেজির 3000 এমসিকিউ আমি তোমাকে ক্লাসে সলভ করে দিব। সো ক্লাসে সলভ করাবো, এখানে এই টার্গেট থাকবে আমার যে আমি তোমাকে একটা এমসিকিউ সলভ করে দিলে তুমি যেন নিজ থেকে আরো 10টা এমসিকিউ সলভ করতে পারো। ছোটবেলা যখন টিচার একটা অঙ্ক বুঝাই দিত তখন কিন্তু তুমি নিজ থেকে আরো 2টা বা 3টা অঙ্ক কিন্তু নিজ থেকে সলভ করতে পারতে না? তো এরকম আমার টার্গেট হবে একটা এমসিকিউ সলভ করে দিলে তুমি যেন নিজ থেকে আর 10টা এমসিকিউ সলভ করতে পারো। তো ক্লাসেই তো তোমাকে 3000 এমসিকিউ সলভ করে দিব, এর সাথে 10 গুণ দিলে সংখ্যাটি দাঁড়ায় 30,000। তো 30,000 এমসিকিউ সলভ করার ক্ষমতা তোমার মধ্যে থাকলে তুমি কেন ভয় পাচ্ছ? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তুমি এখন টপ করতে পারো। আর এটা তুমি বুঝো, কমন সেন্সে বুঝো, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ইংরেজি প্রশ্ন হবে 15টি, আর তোমাকে ক্লাসে আমি 3000 এমসিকিউ সলভ করে দিব। এর ফলে যেটা হয়েছিল বিগত বছরে 15টি প্রশ্নের মধ্যে বিগত বছরে 15টা প্রশ্ন কিন্তু কমন পড়েছিল। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি দেখো, এই যে টপিকটা পড়াচ্ছিলাম না, এটা কিন্তু ফ্রি ক্লাস। এখন তোমাদের ফ্রি ক্লাস দিচ্ছি না, এরকম ফ্রি ক্লাস থেকে কমন পড়েছে, এটা তোমার মাস্টার ক্লাস থেকে কমন পড়েছে, এটা ম্যারাথন ক্লাস থেকে কমন পড়েছে। আর বিষয় হলো একটা টপিক 3টা ক্লাস থেকে কমন পড়েছে। একটা জিনিস যদি তোমাকে 3বার বলি, একবার গেলে বললে তুমি এটা ভুলে যেতে পারো, আর 3বার বললে তো ভুল হবে না, তাই না? মানে একবার না একবার তোমার মাথায় থাকবে। এরকম অনেক আছে যেগুলো কিনা একবার না 3বার 4বার করে কমন পড়ছে, 3-4বার করে কমন পড়ছে। সো আমি একবার করে দেখাইছি। দেখো এটা বেসিক্যালি মাস্টার ক্লাসে ছিল, এটা কিন্তু আমার ম্যারাথন ক্লাসে ছিল, ম্যারাথন ক্লাসে আমরা অ্যাড করি নাই, ওয়ার্ম আপ ক্লাস ওইটা ছিল। সো এরকম কিন্তু অসাধারণ, মানে জাস্ট প্রত্যেকটা ক্লাসে কিন্তু ডিটেলস দেওয়া আছে। দেখে ওয়ার্ম আপ ক্লাস 2 থেকে এটা কমন পড়ছে, ম্যারাথন ক্লাস 3 থেকে কমন পড়ছে, এটা বেসিকের ক্লাস থেকে কমন পড়ছে। সো এই জিনিসগুলো কিন্তু দেখো একাধিকবার, আমাদের যে বিষয়টা হয় 3000 যখন এমসিকিউ সলভ করে একটা বিষয় একাধিকবার রিপিট হয়, যখন কমন পড়ে তখন কিন্তু আমার মাথায় এটা গেঁথে যায় যে ভাইয়া আসলে তো এটা তো অনেকবার পড়াইছেন। এই কারণে দেখা যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যখন হয় আমার শিক্ষার্থীরা সব থেকে বেশি আনন্দ ঘন মুখটা দেখতে পাই। ওদের কাছে মনে হয় ওদের ঈদের দিন, উৎসবের দিন মনে হয়, মানে এত বেশি পরিমাণ প্র্যাকটিস আমি করাই ক্লাসে, জাস্ট ওই ক্লাসগুলো করলে হয়, এর বাইরে কিচ্ছু লাগে না, ঠিক আছে? আর ক্লাসে যে লেকচার শিটগুলো এত সুন্দর করে সাজানো, কোনো বইতে, বাংলাদেশের কোনো বইতে এরকম করে সাজানো নাই, এগুলো আমার নিজের হাতে তৈরি করা ম্যাটেরিয়ালস। আর এভাবে কমন পেলে দেখা যায় শুধু ঢাকা ইউনিভার্সিটি না, বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 6ষ্ঠ হয়েছে, 7ম হয়েছে, রাজশাহীতে 9ম হয়েছে, এরকম অসংখ্য ভালো ভালো সাবজেক্ট আমরা পড়তেছে। আর আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় ওরা অনেকে ল ডিপার্টমেন্টে পড়তেছে, ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছে। তো আমার কেন জানি মনে হচ্ছে এই জায়গাটার মধ্যে আমি তোমাকে আগামী বছর দেখতে চাই, এবং আগামী বছর তোমাকে ঠিক এই জায়গাটার মধ্যে দেখা হবে, ঢাকা ইউনিভার্সিটি কার্জন হলের সামনে দেখা হবে। তোমার সাথে আমার অপেক্ষার প্রহর শেষ হয়ে যাবে। আর তুমি জানো যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু রিটার্ন আছে, আর রিটার্নের জন্য কিন্তু দেখো বাংলা এবং ইংরেজি মিলে টোটাল 40 লেকচারের মধ্যে রিটার্নে তোমার যা লাগে সব কিছু পড়াই দিব। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি যে রিটার্নে জিরো হও, একদম জিরো, এর আগে ভাইয়া একটা ভাইয়া আছে না, এই একটা ভাই থাকলে হবে 100% হয়ে যাবে। এটা জাস্ট আমি বললাম, আর কিছু না।
আর এখানে ফ্রি হ্যান্ড রাইটিং এর রেগুলার প্র্যাকটিস করাবো, এতে করে তোমার ভয়টা কেটে যাবে, মানে ভয় থাকবে না কোনো। রেগুলার প্র্যাকটিস করবো। সুপার সাজেশন, এটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার 1 সপ্তাহ আগে দিব। জাস্ট সুপার সাজেশনটা তুমি দেখে যাও, বা আমি ফ্রি হ্যান্ড রাইটিং পারবো না, তুমি মনে কর এখন মানে ক্লাসগুলো করার পর বুঝতে পারো যে ফ্রি হ্যান্ড রাইটিং আসলে পারবা। আর তোমার কাছে এখন মনে হচ্ছে না আসলে ফ্রি হ্যান্ড রাইটিং শেখা আমার দ্বারা পসিবল না, পারবো না, আমাকে দিয়ে হবে না। তুমি যদি সুপার সাজেশনটা দেখে যাও, গিয়ে বলবা কি ভাইয়া প্রশ্নটা কি আপনি করছিলেন, এরকমটা বলবা। দেখো বিগত বছরে 12টা প্যারাগ্রাফ দেখাই দিছি, এর মধ্যে পঞ্চম যে প্যারাগ্রাফটা ছিল এই প্যারাগ্রাফটা থেকে লিখাইছিও, মানে 2বার কমন দিছি। আমি বলছি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলে যাচ্ছে, তোমাদেরকে 12টা প্যারাগ্রাফ দেখাই দিব। 12টার মধ্যে পঞ্চম যে প্যারাগ্রাফটা ছিল এটা একবার ক্লাসে লিখাইছি, আরেকবার সুপার সাজেশনে দিছি, 2বার ওদেরকে কমন দিছি প্যারাগ্রাফটা, একবার না 2বার কমন দিছি। আর সেন্টেন্স মেকিং এর জন্য জাস্ট একটা ফরম্যাট 5 নাম্বার কমন 100%, আর বাইরে কিছু লাগে না। এখন এখানে তো 15 নাম্বার হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো তোমার প্রত্যেকদিন পড়ানোর পরে কিন্তু আমরা ডেইলি এক্সাম নিব, প্রত্যেকটা ক্লাসের পরে ক্লাস টেস্ট নিব। এই যে তুমি পারতেছো, তোমার টপিকটা বুঝতেছো, ক্লিয়ার হয়েছে, তুমি যে আরেকজনকে পড়াইতে পারবা। আচ্ছা আমি বললাম এটা কি আসলে মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি, তুমি নিজেকে যাচাই করে নিবা যে ভাই আসলে পারলাম, বুঝাইতে পারবো, আরেকজনকে পড়াইতে পারবো। তারপর উইকলি এক্সাম, আমরা সপ্তাহে রেগুলার আমরা ক্লাস নিই, কিন্তু একদিন বাদে শুক্রবারে। শুক্রবারে আমরা একদম অফ রাখি, তোমাদেরকে নতুন কিছু শিখাতে আমরা পালন করি। যে শুক্রবার তোমাদের পড়া লাগবে না, বিগত 6 দিন শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা যা পড়িয়েছি সবগুলোর উপর আমরা কি করবো, একটা এক্সাম দিব। এটা হচ্ছে উইকলি এক্সাম। তারপর হচ্ছে মান্থলি এক্সাম, মাসে এই একটা এক্সাম হয়। অর্থাৎ বিগত যে পড়াশোনাটা হচ্ছে এটা কিন্তু রিভিশনে রাখতে হবে, ভুলে গেলে কিন্তু তোমার লাভ নেই। এরকমটা হলো তুমি পড়তেছো প্রচুর কিন্তু ভুলে গেছো, আমরা কিন্তু পড়াচ্ছি পাশাপাশি কিন্তু রিভিশনও দেওয়াচ্ছি। এবং তারপর দেখো ম্যারাথন এক্সাম। ম্যারাথন এক্সামটা কি, ওই যে বললাম না এটা সাধারণত বড় এক্সাম হয়, এই যে বাংলাদেশে এই এক্সামটা আমরা নিই, ম্যারাথন এক্সামটা, এটা সাধারণত আর কেউ নেয় না। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে 3000 এমসিকিউ সলভের কথা বললাম না, 3000 এমসিকিউ সলভ করানোর পরে আমি তোমাকে বানিয়ে বানিয়ে বিভিন্ন জায়গায় তোমাকে টুপ দিব, ট্রিকি ট্রিকি কোশ্চেন দিব। তুমি যে পারো, তোমাকে যে যত কঠিন পরীক্ষা, যত কঠিন প্রশ্ন আসুক না কেন, তুমি যে পারবা, জাস্ট তোমাকে দেখানোর জন্য। যে আমি যে একটা কথা বলছিলাম না, যে আমি তোমাকে একটা এমসিকিউ সলভ করে দিলে তুমি নিজ থেকে আর 10টা এমসিকিউ সলভ করতে পারবা, কোশ্চেন ট্রিকি হইলেও ঘুরে পেছে দিলেও তুমি যে পারবা, এটা ম্যারাথন এক্সাম তোমাকে বুঝাই দিব, ঠিক আছে। তুমি পারবা, তখন তোমার মনে হবে না ভাইয়া আসলেই তো যে প্রশ্নগুলো বিগত বছর প্রশ্ন এগুলো তো পারতেছি, পাশাপাশি আপনি যে বানিয়ে দিচ্ছেন যে কোশ্চেনগুলো ট্রিকি হচ্ছে, কত রকম ট্রিকি প্রশ্ন হতে পারে, এই প্রশ্নগুলো আমি পারতেছি। যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা আসলে কি, পুরোটাই এমসিকিউর খেলা, যত বেশি এমসিকিউ সলভ করতে পারবা তত বেশি তোমার জন্য পথটা সহজ। তারপরে ফাইনাল মডেল টেস্ট, এটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগে আমরা ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট নিব। এই মডেল টেস্টগুলো দিলে তুমি বুঝতে পারবা যে ঢাকা ইউনিভার্সিটি চান্স মতো ভাই এখন আমার সময়ের ব্যাপার, পরীক্ষা দিচ্ছে আমার মডেল টেস্ট দুর্দান্ত রেজাল্ট হচ্ছে, যেরকমটা বিগত বছরে হয়েছিল। তো পরীক্ষার আগে তখন আর নার্ভাস আর ভয়টা থাকবে না, ঠিক আছে। অনেকে যেটা হয় পরীক্ষার আগে কিন্তু অনেকে নার্ভাস হয়ে যায়, অনেক ভয় পায়, আমি কি পাবো, আমার দ্বারা কি আসলে হবে, এত কম্পিটিশন। তুমি বলো আমি শুভ ভাই স্টুডেন্ট, আমি মডেল টেস্ট দিয়েছি ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড, আমার আমার যখন 60 টাইমস দেখাইছি আমার অনেকেরই 50+ হয়, 50 হয়, 55 হয়, অনেক ভালো ভালো পজিশন করে। সো এইরকম রেজাল্ট যাদের হবে ওরা তো ঢাকা ইউনিভার্সিটি শুধু চান্স না, ওরা টপ করবে। ওদের জন্য ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট অপেক্ষা করছে, ওদের জন্য ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্ট অপেক্ষা করছে, আর শুভ ভাইয়া তোমাদের জন্য অপেক্ষা করছে। ভাইয়া আপনাদের ব্যাচে কিভাবে যুক্ত হবো, ভাইয়া যুক্ত হওয়ার জন্য তুমি এই নাম্বারে তুমি একটু হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এই নাম্বারে তুমি সরাসরি মানে কল দিতে পারো। আর কোর্স ফিটা বলে দিলাম, আর ভাইয়া আগে যারা চিনো বা কোর্সের বিস্তারিত যারা বুঝতেছো বা জানো, তাদের মানে এত কিছু না জানলেও চলবে, তোমরা জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করার পর ভাইয়াকে একটা মেসেজ দিও পেজে যে ভাই আমি সেন্ড মানি করেছি, বা এই নাম্বারে কল দিলে হবে যে আমি সেন্ড মানিটা করেছি, আমাকে একটু ব্যাচে যুক্ত করে দেন। তো সর্বশেষ একটা কথা বলতে চাই যে ভাইয়া শুরুটা তোমার দুর্বল হতে পারে, শেষটা যেন গর্বের হয়। আর আমি চাই তোমার সাথে যেন আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা হয়, আর তখন তোমার পরিচয় যেন হয় তুমি একজন দাবিয়ান। আমি দেখতে চাই তুমি বলো ভাইয়া আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছি এখন, ভাইয়া আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে পড়ছি। জাস্ট এই কথাটা শোনার জন্য আমি অপেক্ষা করছি।